নমস্কার। পরম পুরুষ ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের পাদপদে প্রণাম জানিয়ে এবং নাট্যাচার্য গিরিশ ঘোষের আশীর্বাদ মাথায় নিয়ে রাজধানী অপেরার পক্ষ থেকে শুধু দর্শক মণ্ডলী ও নায়ক বন্ধু এবং স্থানীয় প্রশাসনের কাছে প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়ে কয়েকটি বিশেষ ঘোষণা। যেসব খুঁড়িতে মাইকের চঙ্গুলি বাধা আছে দয়া করে কেউ হেলান দিয়ে বসবেন না বা এদিক ওদিক ঘোরাবেন না, তাতে আপনাদের যাত্রা শুনতে বা শোনাতে বিশেষ অসুবিধে হতে পারে। নাটকের প্রয়োজনে মঞ্চের আলো কখনো জ্বলবে কখনো নিভবে। দয়া করে মঞ্চের উপর কেউ টর্চ বা লেজার লাইট ব্যবহার করবেন না। নায়ক বন্ধুদের কাছে বিশেষভাবে অনুরোধ, অভিনয় চলাকালীন আপনাদের প্রচার মাইকটা ব্যবহার করবেন না। যদি কোনো প্রচারের প্রয়োজন হয়ে থাকে তাহলে রাজধানী অপেরা সার্চ করে এসে ম্যানেজার বাবুর সঙ্গে যোগাযোগ করতে পারেন। আরো একটি বিশেষ ঘোষণা, মা দুর্গা যাত্রা বুকিং অফিস। এখানে কলিকাতা নন্দকুমার হাইরোড বেলদার যে কোনো যাত্রা দল, গাজন, বাউল, নৃত্য অনুষ্ঠান, অর্কেস্ট্রা বায়না করা হয়। বিশেষ দ্রষ্টব্য, চলচ্চিত্র সিরিয়ালের শিল্পী বুকিং করা হয়। পরিচালক বুদ্ধদেব দাস, কৃষ্ণ পলাশী বাজার, সবং, পশ্চিম মেদিনীপুর। ঘোষণাগুলি এখানে শেষ হল। নমস্কার। পরম পুরুষ ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব, গণপতি বাবা, মা মনসা দেবী, মা শীতলা দেবীর চরণে প্রণাম জানিয়ে শুরু করছি। মা শান্তবালা ঘোড়াই প্রফুল্ল ঘোড়ায় প্রতিষ্ঠিত রাজকুমার ঘোষ, বৈশাখী ঘোষ অনুশ্রী প্রযোজিত 1431 সালের রাজধানী অপেরার এক সুপার হিট সামাজিক যাত্রাপালা অন্ধগলির কৃষ্ণকলি। রচনা ভৈরবনাথ গঙ্গোপাধ্যায়, নির্দেশনা সম্পাদনা ডি মিশ্র, কথা সুরাবহ সঙ্গীত সুরেশ জাদুকর, তপন কুমার, নৃত্যে পূর্ণিমা ঘোষ, আলো ধ্বনি নন্দ সাউন্ড সার্ভিস, নিয়ন্ত্রণী মাস্টার বিদ্যুৎ এবং মাস্টার অমল। গ্রাম বাংলার দামাল মেয়ে গ্ল্যামার কুইন পূর্ণিমা ঘোষ এবং গ্রাম বাংলার দামাল ছেলে গায়ক নায়ক প্রেমজিৎ অভিনীত সুপারহিট সামাজিক যাত্রাপালা অন্ধগলির কৃষ্ণকলি। শ্রেষ্ঠাংশী দরদী অভিনেতা রামদাস, প্রতিভাময়ী অভিনেত্রী মিঠু রানী, উর্বশী নায়িকা মিস মৌপ্রিয়া, গায়ক অভিনেতা কুমার প্রশান্ত এবং এই যুগের ইয়াং ভিলেন কুমার নক্ষত্র অভিনীত 1431 সালের গ্রামগঞ্জ শহরতল পার করা সামাজিক যাত্রাপালা এক প্যার কা নগমা হ্যায় মুঝো কি রবানি হ্যায় जिंदगी कुछ भी नहीं तेरी मेरी कहानी है एक प्यार का नगमा है मौजू की रबानी है जिंदगी कुछ भी नहीं तेरी मेरी कहानी है प्यार का नगमा है। এক মিষ্টি মধুর প্রেমের কাহিনী অবলম্বনে সামাজিক যাত্রাপালা অন্ধগলির কৃষ্ণকলি। অন্ধগলির কৃষ্ণকলি, অন্ধগলির কৃষ্ণকলি। চিঠি চিঠি এসেছে, চিঠি। মামা, তুমি সব কাজ ফেলে রেখে তাড়াতাড়ি ছুটে এসো। জয়ন্ত, তুমি নতুন জামা কাপড় পরে এক্ষুনি আমার কাছে চলে এসো। আজ আমি তোমাদের একটা মজার জিনিস দেখাবো। কি হলো বকুলজি? অমন করে টাকাটাকি করছো কেন? কি হয়েছে? দেরি করিনি তো? নতুন পাজামা পাঞ্জাবি পরা হয়ে গেছে, বাকি শুধু টেরি কাটা। আজ ভাবছি তৃতীয়া, তাই তোমার টেরিটা আমি কেটে দেবো, বুঝলে? তবে তার আগে আরে এইভাবে হাসছো কেন? ওহো, বুঝেছি, ভাই ফোঁটা দেওয়ার আগে তোমার খিদে পেয়ে গেছে। কি করে বুঝলে? দাদার মুখে শুনেছি তোমার নাকি খিদে পেলেই হাসি পায়। তোমার দাদার কথা বাদ দাও তো, তিনি হচ্ছেন পণ্ডিত মশাই, সব বিদ্যায় জানা আছে। শোনো, আজ আমি খিদের জন্য হাসিনি, আজ আমার জীবনের স্বপ্ন কানায় কানায় পূর্ণ হবে, তাই আনন্দের হাসি হাসছি। তোমার জীবনের স্বপ্ন তো কানায় কানায় পূর্ণ হয়ে অনেক আগে উঠে পড়েছে বকুলদি। কিসে? আমার দাদাকে ভালোবেসে। আজ আমি সেই ভালোবাসার স্বীকৃতি পাবো জয়ন্ত। এই দেখো তোমার দাদার চিঠি। সে কি? দাদা তোমাকে চিঠি দিয়েছে? এই জয়ন্ত, আমাদের পাড়ার রাম কাল কলকাতা গেছিল বসন্তের সঙ্গে দেখা করতে। বসন্ত তার হাতে চিঠিটা পাঠিয়ে দিয়েছে। দেখি দেখি দাদা কি লিখেছে দেখি। না, আমি পড়ে শোনাচ্ছি। তাড়াতাড়ি পড়তো মা। রাম তো চিঠিটা আমাকে দিতে চাইছিল, আমি বললাম না, বকুলের চিঠি তুমি বকুলের হাতে দিয়ে দাও। আমাকে কল্যাণী মিষ্টি ভান্ডারে যেতে হবে মিষ্টি আর দই কিনতে। বকুল জয়ন্তকে ভাই ফোঁটা দেবে তো। কি হলো রে মা, চিঠিটা পড়। এই আমি নিলাম। না, আমাকে লেখা চিঠি আমি পড়ে শোনাচ্ছি। আমার ভালোবাসার বাগানে ফোটা সুগন্ধি বকুল, প্রথমে তুমি আমার ভালোবাসা নেবে।
কি হলো প্রমোদ মামা? আমি বলিনি দাদা ঠিক ম্যানেজ করে নেবে। আর জয়, তুমি থামবে? ঠিক আছে, থামলাম। আমি আগামীকাল বাবাকে সঙ্গে নিয়ে তোমার মামার বাড়িতে যাব। বাবা মায়ের পীড়াপিড়িও আমার অনুরোধ ফেলতে না পেরে তার সিদ্ধান্ত বাতিল করে আমাদের ভালোবাসাকে স্বীকৃতি দিয়েছেন। তাই তুমি তোমার মামাকে জানিয়ে দাও, ওই দিন বাবা তোমাকে আশীর্বাদ করে আমার সঙ্গে তোমার বিয়ের দিন স্থির করে আসবেন। এতে তোমার ভালোবাসার পূজারী বসন্ত ঘোষাল। বকুল, মামা মামা আমার আর বসন্তের ভালোবাসা সমাজের সংসারে স্বীকৃতি পেতে চলেছে। তাই তো আমাকে পুত্রবধূ রূপে বরণ করে সংসারে নিয়ে যাওয়ার জন্য আজই আমাকে আশীর্বাদ করতে আসছেন কলকাতার বিখ্যাত ব্যবসায়ী শশীভূষণ ঘোষাল। না রে মালা, ওই নামটা তুই আর মুখে উচ্চারণ করবি না। ভাবি ছেলের বউকে কি ভাবি শ্বশুরের নাম উচ্চারণ করতে আছে রে বাবা? আমি তো ভাবি রে ওরকম ভাইফোঁটা দিতে নেই। তুমি থামো তো বকুলদি, ওসব পুরনো সংস্কার আমি মানি না। কিন্তু দুদিন বাদেই বকুল যে তোমার বৌদি হবে। হলেই বা বৌদি। বৌদি বুঝি দিদি হতে পারে না? কিন্তু কোনো কিন্তু নয় প্রভাত মামা, কোনো কিন্তু নয়। বকুলদির মা ছিলেন আমার মায়ের সই। সেই সম্পর্কে ছোটবেলা থেকে বকুলদিকে আমি দিদি বলে ডাকি। ভাই বোনটা নেই, দুদিন বাদে বৌদি হবে বলে তো এতদিনের ভাই বোনের সম্পর্কটা মুছে ফেলতে পারি না। তাই আমি তোমার কাছ থেকে ভাই ফোঁটা নেব নেব নেব। দেবো দেবো ভাই দেবো। আমি তোমার দাদাকে বিয়ে করে তোমাদের বাড়িতে তোমার বৌদি হয়ে গেল বছরের এই একটি দিন তোমার বর্তির আসনে বসে তোমার দীর্ঘায়ু কামনায় শেষের চন্দনে তোমার কপালে এঁকে দেবো অক্ষয় তিলক ভাইফোঁটা। তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি এসে তোমাকে ভাইফোঁটা দিচ্ছি। মামা তুমি খাবারগুলো নিয়ে ভেতরে এসো। দেখো দেখি কাণ্ড, আমি এখনই এখানে দাঁড়িয়ে আছি, মাথাটা আমার একেবারে খারাপ হয়ে গেল। প্রভাত মামা, কি করে আমি ভুলে গেলাম প্রভাত মামা, জামা, আরে জামা পরতে হবে, নতুন কাপড় পরতে হবে। আজ আমার ভাগ্নির আশীর্বাদ বলে কথা। এতদিন কত দুশ্চিন্তায় ছিলাম, আজ সব দুর্ভাবনা দূর করতে বসন্তের বাবা শশীভূষণ বাবু আজ আমাদের বাড়িতে আসছে। এ কি আমার কম আনন্দের কথা। যাই পাড়ার মেয়েগুলোকে ডাকি, আশীর্বাদের সময় শাঁখ বাজাতে হবে, উলু দিতে হবে। ওই রে কোথায় গেলি মানসী জবা? আরে তোরা তাড়াতাড়ি আয়, শাঁখ বাজাতে হবে, উলু দিতে হবে। কারণ আমার মা মোরা ভাগ্নির আশীর্বাদ বলে কথা। আশীর্বাদ 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 মানে তো বিয়ে। বিয়ে মানে মেয়েরা শাঁখ বাজাবে, উল্লু দেবে, বকুলদির পরনে থাকবে লাল বেনারসি শাড়ি, গলায় রজনীগন্ধার মালা, আর কপালে শুভ চন্দনের আলপনা। আর আমার দাদা বহর সেজে বিয়ে করতে আসবে। ইস, সেই আনন্দে আমার দুহাত তুলে নাচতে ইচ্ছে করছে। নাচ। বাবারে বাবা জয়ন্ত, তুমি যেন এখন থেকে বিয়ে বাড়ি হইচই শুরু করে দিলে। কেন করবো না বকুলদি? আশীর্বাদ হয়ে যাওয়া মানে তো বিয়ে হয়ে যাওয়া। ও ভাই যাও তো। যাবো তো বটেই, তবে তার আগে তোমার হাত থেকে ভাইফোঁটা নিয়ে আমি এগিয়ে গিয়ে দেখে আসবো আমার পিতৃদেব কৃপণ সম্রাট শশীভূষণ ঘোষাল কত দূরে আসছেন। জয়। আর দাদার কানে কানে বলবো, কি বলবে? ঋতুরাজ বসন্ত তোমার আসতে একটু দেরি কেন? তোমার অপেক্ষায় বকুল ফটোয়ার জন্য ব্যাকুল। খুব ফাজিল হয়েছে না, দাঁড়াও বিয়ের পর তোমাকে দেখাবো মজা। আচ্ছা বকুলদি, এখন তুমি আমাকে এত ভালোবাসছো, বৌদি হয়ে আমাদের বাড়িতে গিয়ে আমাকে এমনি ভাবে ভালোবাসবে তো? তুমি একই কথা বলছো ভাই? ঠিকই বলছি। কলেজের বন্ধুদের বাড়িতে বেড়াতে গিয়ে দেখি তাদের আধুনিকা বৌদিরা স্বামীকে নিয়ে ব্যস্ত, ভাই বোনের মতো দেওয়ার ননদের দিকে ফিরেও চায় না। ভাবি, যদি তুমি আমি গ্রামের মেয়ে, গ্রামের অন্ধকারে ঝোপে ঝাড়ে জ্বলে ওঠা মাঝে মাঝে জোনাকি পোকার আলো, তাই আমি যেমন আছি তেমনি থাকবো। তুমি যেন বদলে যেও না ভাই। কি বললে? পরে বলছি আগে ভাইফোঁটা দিয়ে নেই, সময় তো পেরিয়ে যাচ্ছে। না এসে বসো। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দেই আমার ভাইকে ফোঁটা। হ্যাঁ, এবার বলো তো বকুলদি, তুমি আমাকে বদলে যাবার কথা বললে কেন? বদলে যাওয়ারই তো স্বাভাবিক নিয়ম ভাই। এখন বাবা মার কথা শুনছো, দাদার কথা শুনছো। আর তোমার কথা শুনবো না বুঝি? হ্যাঁ শুনবে, কিন্তু যখন লেখাপড়া শেষ করে চাকরি করবে, কোনো এক সুন্দরী মেয়েকে দেখে বিয়ে করবে, তখন কি তার কথা বাদ দিয়ে আমার কথা শুনবে? তখন তুমি আমাকে ভুলেই যাবে। না না বকুলদি, না। পৃথিবীর কোনো রূপ রসগন্ধ আমাদের ভাই বোনের সম্পর্কের কথা ভুলিয়ে দিতে পারবে না। জয়, হয় কি বকুলদি? নিশ্চয়ই কিসে আমার মা আমার কাছে ভগবানের চেয়ে বড়। সে মায়ের নামে দিব্যি করে তোমাকে ছুঁয়ে প্রতিজ্ঞা করছে, ওরের মেয়ে এসে
আমাদের মধুর সম্পর্ককে ভেঙে দিতে পারবে না। আর আমি যতদিন বেঁচে থাকবো তুমি আমার বৌদি হলেও তোমার কাছ থেকে আমি ভাইফোঁটা নেব নেব নেব। দেবো দেবো ভাই দেবো, আমি তোমার দাদাকে বিয়ে করে তোমাদের বাড়িতে বউ হয়ে গেলেও মৃত্যুর আগের দিন পর্যন্ত তোমাকে আমি ভাইফোঁটা দেবো। এই স্নেহের কথা, ভালোবাসার কথা আমি কোনোদিন বলবো না। কাকে ভুলবে না বকুল? কে বলো তো? যার স্পর্শে আমি হই শিহরিত, যার কণ্ঠস্বর আমার কাছে অতি পরিচিত, যার শরীরের গন্ধ আমার মনে এনে দেয় ভালোবাসার ছন্দ, তাই তো আমি বলি আমি তোমার, শুধু যে তোমারই, তুমি আমার কিনা জানি না। আমি তোমার, শুধু যে তোমার, তুমি আমার কিনা জানি না। কান পেতে রাখি শুনতে যে কথা, কান পেতে রাখি শুনতে যে কথা, কেন শুনি না, কেন শুনি না। আমি তোমার, শুধু যে তোমার, তুমি আমার কিনা জানি না। মন ভ্রমরা গুনি গুনিয়ে কত কথা তাকে গেছি শুনিয়ে, মন ভ্রমরা গুনি গুনিয়ে কত কথা তাকে গেছি শুনিয়ে। তুমি যে গোলাপ তার পাপড়ি মেলেছো, তুমি যে গোলাপ তার পাপড়ি মেলেছো, কেন যে তুমি তা বোঝো না, কেন বোঝো না। আমি তোমার, শুধু যে তোমার, তুমি আমার কিনা জানি না, তুমি আমার কিনা জানি না, তুমি আমার। এখন বসে পড়ে পড়ি? বাসর ঘরে, কিন্তু আমরা তো বিয়ের আগে বাসর জেগেছি বকুল। কপটে চুরি করে, চুরি করি? নয়তো কি পুরীতে বেড়াতে নিয়ে গিয়ে তুমি আমার সব চুরি করে নিয়েছো। চোর কোথাকার! আমি চোর? শুধু চোর নয়, তুমি ডাকাত। বলে আমি ডাকা? শুধু ডাকাত নয়, তুমি গুন্ডা, বদমাশ, ছিনতাইবাজ। এই শোনো, যদি কিছু অঘটন ঘটে তাহলে তোমাকে দেখাবো মজা। শয়তান কোথাকার! কি মজা দেখাবে বকুল? তার আগে তোমাদের বিয়ে হয়ে যাচ্ছি, আর সেই জন্য বাবা এসেছেন তোমাকে আশীর্বাদ করতে। হ্যাঁ, মেসোমশাই কোথায়? তোমার সঙ্গে গল্প করছি। ইস, মেসোমশাই মামার সঙ্গে গল্প করছেন, আর এদিকে আমি তোমার সঙ্গে। ছি ছি ছি, এই কোথায় যাচ্ছ? মেসোমশাইয়ের কাছে। আরে বাবা, বেশ সমস্যা নয়, এবার থেকে বাবা বলে ডাকতে হবে। আগে পণ্ডিত মশাই, তা আমি জানি, এবার দয়া করে আমাকে ছাড়ুন। ছাড়ছি তোমার একটা শর্তে, এখন থেকে কিন্তু তোমার আমার কাছে কোথাও যাওয়া হবে না। কিন্তু যদি, এ কি বকুল? আজকের এই আশীর্বাদের দিনেও কিন্তু যদি, এসব কি? তুমি বিশ্বাস করে বসন্ত, তোমার বাবা যে এত সহজে আমাদের ব্যাপারটা মেনে নেবেন, এই আমি স্বপ্নেও ভাবতে পারিনি। তাই মনে হচ্ছে এত সুখ আমার ভাগ্যে এই পোড়া কপালে সইবে তো। এ কি বকুল, তুমি কাঁদছো কেন? খুশিতে, আনন্দে আমার চোখে জল আসছে গো। তাহলে আরো একটু কেঁদে নাও গো, তোমাকে আরো একটা আনন্দের খবর শোনাই গো। আনন্দের খবর? এই বলো না, খবরটা কি? আমি চাকরি পেয়েছি। সত্যি সত্যি তুমি চাকরি পেয়ে গেছো? এই বলো না, কবে, কোথায়? ব্যাংক অফ ইন্ডিয়া, এক সপ্তাহ আগে। প্লিজ, আমি ভাবতে পারছি না। হ্যাঁ বকুল, আমি তো কোথায় তোমাকে বলতেই ভুলে গেছিলাম। আগামীকালই আমাকে জয়েন করতে হবে, তাই তো তোমার আশীর্বাদ হওয়া পর্যন্ত আমি এখানে থাকতে পারবো না। তার আগে আমি কলকাতায় ফিরে যেতে হবে। সে কি, শুভ কাজটা সম্পূর্ণ না করেই তুমি চলে যাবে? বড় উপায় নেই, কাজে আমাকে জয়েন করতেই হবে। তবে তোমার কোনো চিন্তা নেই, মা কিন্তু আমাদের পক্ষেই আছেন। তাই তো মায়ের কথা ফেলতে না পেরে বাবা এসে তোমাকে আশীর্বাদ করতে। কাজেই কাজে আর লুকিয়ে নয়, আর চুরি করিও নয়, পুরীর হোটেলে নির্ভীত করতেও নয়। আমাদের বাড়ির সুন্দর একটা ঘরে হবে তোমার আমার মিষ্টি মধুর ফুলসজ্জা। দেখি বকুল, লজ্জা কিসে? মাত্র কদিন পরে ওদের বিয়ে, তারপর ওই বাসন, তারপর ওই ফুলসজ্জা। আর তুমি বকুল মধু লুট করতে আসবে? মধু নয়, মধুময় করে তুলবো আমাদের স্বপ্ন। আমাদের দুজনের জীবনে তখনই নেমে আসবে মধুমাখা লগ্ন। তখন আমরা দুজন দুজনকে কাছে পাবো। প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রকৃতির নিয়মে মিলনের সাগরী ভালোবাসার জোয়ারে আমরা দুজন হারিয়ে যাব। বসন্ত, দাদা রে দাদা, বাবা আসছেন বাবা।
সরি ফর ইন্টারাপশন, দৃশ্য দর্শনে বিঘ্ন ঘটায় আমি দুঃখিত। দেখবি মারবো টেনে একচর। গুপ্তচর, বাবার গুপ্তচর হয়ে তোকে আগে থেকে সাবধান করে দিতে এলাম। রেডি হয়ে নে, এক্ষুনি থেকে কলকাতায় যেতে হবে। সে তো যেতেই হবে, কিন্তু শুভস্র শীঘ্রম শুভস্র কালহরম। বাবা বসন্ত শুভ কাজে কখনো কিন্তু করতে নেই। আগে আশীর্বাদটা তো শুভ কাজ করছে। নিশ্চয়ই নিশ্চয়ই ব্যবসায় আশীর্বাদটা যেমন শুভ, চাকরি পাওয়াটা তার চেয়ে অনেক বেশি শুভ। বাবা। ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন, এই কথাটা মাথায় রেখে তোমরা দু ভাই এক মুহূর্ত দেরি না করে দুর্গা দুর্গা বলে যাত্রা। না আর মেয়ে সমস্যা না, এখন থেকে তুমি আমাকে বাবা বলে রাখবে। তুমি বড় পয়মন্ত মেয়ে। তোমার শাশুড়ি কি বলেছে জানো? বকুলের পয়ের জোরে বসন্তের চাকরি হয়েছে, তাই আজই কি বকুল মাকে আশীর্বাদ করে এসো। তাই তো বসন্তকে সঙ্গে নিয়ে আমি আশীর্বাদ করতে চলে এলাম। হ্যাঁ 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 হ্যাঁ, না না আমি কিছু করিনি, আমি কিছু করব না। যা কিছু ভগবান আমাকে দিয়েই করাবেন। ওই যে কথায় আছে, ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন। আরে কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? ট্রেনের সময় হয়ে গেল, যা যা যা। আমরা আজকে গিয়ে তোমাদের মাকে বলবে শুভক্ষণে শুভলগ্নে আশীর্বাদের কাজটা সেরে বাবা কাল সকালে বাড়ি ফিরবে। আর একটা গুরুত্বপূর্ণ খবর আছে, ওই দোকানের কর্মচারীদের বলে দিও আমি যতক্ষণ না বাড়ি ফিরে যাচ্ছি দোকানটা যেন বন্ধ রাখে, বুঝলে? ভগবান যা করেন সব মঙ্গলের জন্য করে। আরে কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? ট্রেনটা ফেল হয়ে যাবে, যা যা যা। বাবা কিন্তু রাত্রে থাকবে, তুমি দেখো বাবার জন্য কোনো কষ্ট না হয়। আর বাবা মামা, আপনি কিন্তু সবসময় আমার বাবার সঙ্গে সঙ্গে থাকবেন। হ্যাঁ আচ্ছা বকুল, আই ভাই। বাবা, বাবা আসছি। এই সাবধানে যেও। দুর্গা 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 দুর্গা। ও বিআই মশাই একটা দেশলাই। দেশলাই? হ্যাঁ একটা দেশলাই নিয়ে আসুন। ওটা আজ আমার কাছে নেই। আজকে বিড়ি আছে, দেশলাই নেই। কালকে দেশলাই থাকবে, বিড়ি নেই। দুটোকে আমি একসঙ্গে কখনো কাছে রাখি না। কেন বলেন তো? আগে এলো আগে বলে মাথা চুল করছেন কেন? উত্তরটা তো সোজা। বিআই মশাই, ঘি আর আগুন পাশাপাশি থাকলে কি হয় মানে বলুন তো? ঘিটা গলে যায়। হ্যাঁ, বিড়ি আর দেশলাই একসঙ্গে কাছে রাখলে বিড়িটা খুব তাড়াতাড়ি ফুরিয়ে যা। আপনি ঠিক বলেছেন বাবা, দাঁড়ান আপনার দেশলাইটা আমি এনে দিচ্ছি। না মানে তোমাকে যেতে হবে না, তোমার সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা আছে। তাছাড়া বিয়ের বেনারসি গয়নাগাটি এসব তো কেনাকাটা করতে হবে। এই আশীর্বাদের আয়োজনটা তো তোমাকে নিজে হাতেই করতে হবে মা। তাহলে আর দেরি করিস না মা, দেরি করিস না। ভাই ফোঁটা দেওয়ার জন্য এগুলো তো জোগাড় করেছি, এগুলো একটু সাহায্য করছে নি। আমি যাই দেশলাইটা নিয়ে আসি। খুব শীঘ্রই নিয়ে আসবেন, শীঘ্রই নিয়ে আসবেন। ঠিক মা, ধান দুব্ব চন্দন সবকিছু ঠিক আছে তো? আচ্ছা হ্যাঁ, একটু আগে জয়ন্তীকে ভাই ফোঁটা দিয়েছিলাম কিনা? বাবা বাবা, খুব ভালো করেছো। জয়ন্তকে তো ভাই ফোঁটা দিলে, কিন্তু বসন্তকে কি ফোঁটা দিলে? আমি? আচ্ছা তুমি বসন্তকে নিয়ে পুরী বেড়াতে গিয়েছিলে? আগে? হ্যাঁ গিয়েছিলে। পুরী গিয়ে সমুদ্রে স্নান করতে গিয়ে দুজনে ঢেউ খেয়েছিলে। তারপরে ওখান থেকে হোটেলে ফিরে এসে নির্জন কক্ষে সারা রাত এক বিছানায় কাটিয়েছিলে। আপনার ছেলে আমাকে জোর করে নিয়ে গিয়েছিল। কচি খুকি তুমি, তোমার কোনো ইচ্ছে ছিল না তাই না? তুমি স্বেচ্ছায় গিয়েছিলে। কারণটা কি জানো? তোমার জীবন যৌবনের প্রতিটি লোমকূপে জমে উঠেছিল এক রাজ কামনার বারু। আর তখনই প্রয়োজন হয়েছিল একটা দেশলাই। দেশলাই। ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন। ও বিআই মশাই, তাহলে এই আধখানা বিড়িটা আমি ধরিয়ে দিই। আপনি আধখানা বিড়ি খান? হ্যাঁ, বলছি বলছি বলছি, আগে বিড়িটা ধরো। বিআই মশাই, শুধু বিড়ি নয়, সবকিছু জিনিসের আধখানা খাই আর বাকি আধখানা ভবিষ্যতের জন্য তুলে রাখি। এই যে প্রেম প্রীতি ভালোবাসা দয়া মায়া এমনকি সংসারটাও পর্যন্ত আমি আধখানা হিসেবে ব্যবহার করি। তাহলে ঘোষাল মশাই আশীর্বাদের কাজটা? আশীর্বাদ? কিসের আশীর্বাদ? মানে আপনার বড় ছেলের সঙ্গে আমার ভাগ্নির আশীর্বাদ হবে না। হবে না? কেন হবে? কি ভেবেছিলে তুমি? বামুন হয়ে আকাশের চাঁদ ধরবে তাই না? কানাকড়ি খরচ না করে শুধু যৌবনের লোভ দেখিয়ে আমার ছেলেকে বিয়ে করে আমার ভবিষ্যতের স্বপ্নগুলো সব ধূলিসাৎ করে দেবে তাই না? চুপ করো। এই বিখ্যাত ব্যবসায়ী শশীভূষণ ঘোষালের ব্যাংকে চাকরি করা ছেলের বাজার দর কত তুমি জানো? কি করে জানবো? আপনি তো বিখ্যাত ব্যবসাদারে চাকরি করা ছেলেকে খদ্দের ভেবে যৌবনের হাটে পার্কে বসে চিনি বাদাম খাওয়া প্রেম বিক্রি করিনি। আমি তো বসন্তের ভালোবাসার বাগানে সুগন্ধি বকুল হয়ে পড়তে চেয়েছিলাম, ওর প্রেমের পবিত্র মন্দিরে হতে চেয়েছিলাম ভালোবাসার পূজারিনী। বন্ধ করো, বন্ধ করো তোমার বকবকানি। তুমি কি জানো আমার বন্ধুর ছেলে বসন্তের সঙ্গে তার বোনের বিয়ে দেবে বলে 20 ভরি সোনা 20 লক্ষ টাকা নিয়ে বসে আছে? কিন্তু বকুল যে বসন্তকে ভালোবাসি ঘোষাল মশাই। ভালোবাসে না, এই চরিত্রহীন মেয়েটা বসন্তের ভালোবাসা নিয়ে খেলা করেছে। খেলা সব মিথ্যে। আপনি বিশ্বাস করুন,
আমি চরিত্রহীনা নই। আপনার ছেলের সঙ্গে আমি ভালোবাসার অভিনয় করিনি। আমরা সেই ছোট্টবেলা থেকে দুজন দুজনকে চিনেছি, জেনেছি, সুখের ঘর বাঁধার জন্য রঙিন স্বপ্ন দেখেছি। আমরা সবকিছু দিয়ে দুজন দুজনকে ভালোবেসেছি মেসোমশাই। আপনি আমার কথা বিশ্বাস করুন মেসোমশাই, আপনি বিশ্বাস করুন। ওর কথা বিশ্বাস করে ওকে আপনি আশীর্বাদ করুন। অসম্ভব! যে মেয়েটা বিয়ের আগে পুরুষের শয্যা সঙ্গিনী হয়, সেই চরিত্রহীনা মেয়েকে আমি আশীর্বাদ অভিশাপ দিয়ে গেলাম। আর সেই সঙ্গে বসন্তের সঙ্গে বকুলের সব রকম সম্পর্ক এখানে আমি শেষ করে দিয়ে গেলাম। ভবিষ্যতে কখনো বসন্তের কাছে কিংবা আমার কাছে কোনো ভালোবাসার কাহিনী নিয়ে তুমি কথা বলার চেষ্টা করবে। যদি কখনো কথা বলার চেষ্টা করো তাহলে ভবিষ্যতের ফলটা খুব একটা ভালো হবে না। কথাটা পরিষ্কার ভাবে তোমাদের জানিয়ে দিয়ে গেলাম। মেসোমশাই, যাবেন না, যাবেন না ঘোষাল মশাই। আমার ভাগ্নির এত বড় সর্বনাশ করে আপনি এভাবে চলে যাবেন না। আপনি দাঁড়ান ঘোষাল মশাই, আপনি দাঁড়ান। বসন্ত, বসন্ত, তুমি যে আমায় কথা দিয়ে গেলে খুব শিগগির আমাদের বিয়ে হবে। আমরা ভালোবাসা দিয়ে সুন্দর করে একটা ঘর পাতবো, কিন্তু আমার সেই সবটা এমন করে ভেঙে গেল কেন? কেন কেন? না 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 না, আমি যাবো। আমি বসন্তের কাছে গিয়ে বলবো, বসন্ত তুমি কি আমার সঙ্গে ভালোবাসার অভিনয় করেছিলে? সত্যিকারের আমাকে ভালোবাসোনি? তাহলে বলো, বলো কেন আমার সব লজ্জা তুমি কেড়ে নিলে? বলো কেন কেন কেন? স্বপ্ন আমার হলো সমাপন, এই কোন বিধির লেখা? সারা জীবন দুঃখ পেলাম, পাইনি সুখের দেখা, পাইনি সুখের দেখা। স্বপ্ন আমার হলো সমাপন, এই কোন বিধি লেখা? সারা জীবন দুঃখ পেলাম, পাইনি সুখের দেখা,
আসপদটা টিকে বরাবর বেশি রে পদ্ম, কারণ মু হচ্ছে কর্তা বাবুর দোকানের কর্মচারী, আর তুই হলে গিন্নিমার ঘরের চাকরানি। লোচন সাহসের মাত্রা ছাড়িয়াছি বিলক্ষণ। কি বললি আমি গিন্নিমা করে চাকরানি? ঠেলুনি ভাই, হ্যাঁ? রাস্তাঘাটে তো শুধু ফ্যাঁ ফ্যাঁ করে ঘুরি বলুছিল, তোতে দেখি না মোর হৃদয়ের মায়া হেলা তাই কর্তা বাবুকে ধরি গিন্নিমাকে বুঝাই, বসন্ত দাদা বাবুর হাত গুঁড়ো ধরি, তোকে 6 মাস আগুর কাম ঠিক করে দেই। আমি এতে খর তুই সব ভুলি গলু রে পদ্ম। এই জন্যই শাস্ত্রে কুহে জগতর সবু জাতিকে বিশ্বাস করিবু, এ সলা মায়া জাতিকে কেবে বিশ্বাস করিবুনি। মায়া জাতির টিকে উপকার করিবুনি। মায়া জাতি হচ্ছে বহুত বেঈমান, উপকার টিকে দিয়ে নিকে বিকুনো দাব। থাম থাম, সেই শাস্ত্র কোন মিনসা লিখেছে রে? একবার শোনাতে পারবি সেই মিনসের নাম? তুই কিসব করিবু? আমি মা কালীর মতো নাচ বটে দিয়ে তার ধর থেকে মুন্ডুটা আলাদা করে দেব, তারপর মায়ের কল শূন্য করে পাঠিয়ে দেব জমের কাছে। তাহলে তুই যা বিধবা হয়ে যাবো। কেন কেন আমি বিধবা হতে যাবো কেন? মো মরে গেলে তুই বিধবা হবনি, কিন্তু ঠাকুর দিদি বিধবা হব না। কিসব জগন্নাথের কৃপারু না মনে মনে তোর ছাত্রটা মোর বাহাঘর হয়ে যাইছে। ঠিক আছে, আমিও মনে মনে বিধবা হয়ে গেলাম। তাই বলি লোচন ছু ছু করে কেন? আর যখন তখন আমার কাছে আসছে কেন? এতক্ষণ ব্যাপারটা ক্লিয়ার হলো। ক্লিয়ার হয়ে যাইছি, মানে সবু ঝামেলাতে ভেবে মিটি যাইছি। হে জগন্নাথ, এতে দিনে তাহলে মো প্রতি তুমর দয়া হেলা প্রভু। আমকু সাইড দিও রে, আমি তো কাউরি পাল্লা। আমকু সাইড দিও রে, আমি তো কাউরি পাল্লা। আষাঢ় গলা শ্রাবণ হেলা টুপুর টুপুর বর্ষা হে, আষাঢ় গলা শ্রাবণ হেলা টুপুর টুপুর বর্ষা হে। সোমবার সকাল আমি তো কাউরি পাল্লা। আমকু সাইড দিও রে, আমি তো কাউরি। এটি আইয়া কোনো ঘর নেই, আমরা ঘর খুলেই তো কাজ মো আজ আশীর্বাদ করিতে। তুই আশীর্বাদ করতে যাবি? মানে তোর বিয়ে আর তুই কিনা আশীর্বাদ করবি? আরে মু ছাড়া মোর অছি কে কত? মোর তো কিরিপণে বাপ নাই যে মোকে আশীর্বাদ করিতে যাবে। এবে মু পাত্রর বাপ, আর তু পাত্রী মানে মোর বহু। চুপ কর বেটা। মু তোর ছাতির হাত দেই কো। না 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 না, মু তোর মুন্ডর হাত দেই কো। ঠিক আছে। আচ্ছা বদি, মানে মকে কি তোর পছন্দ হও নাই? আগে তোকে ভালো করে দেখবো, তারপর বলবো তুই বর হবি না পর হবি। তার মানে তুই সেজে গুজে বারান্দায় বসে থাকবি, আমি তোকে দেখতে যাব। হো ঠিক আছে, তুই যাহা কহুছু তাহা হব। যুগটা তো ইয়া চলিছি, মানে এবে পাত্র চাইনি পাত্রী মানকার দাম হচ্ছে বেশি। ঠিক আছে, তুই যাহা কহুছু তাহা হব। হ্যাঁ বস। আপনার নাম কি? আগে লোচন পানিগ্রাহী, বাপর নাম ঈশ্বর কণা পানিগ্রাহী, ঘর বাড়ি পোদা জেলা বালেশ্বর, কাম করি শশী বাবুর দোকান। আপনি ঘর মুছা, কাপড় কাচা, বাটনা বাটা, সবজি কাটা, বিছনা পাতা, এসব কাজ আপনি জানেন তো? মু তো হচ্ছে পুরুষ টুকা। তাহলে মেয়েদের মতন মিনমিন করছেন কেন? মনে মতে না ভয়ও লাগুছি। ভয় পাওয়া দরকার নেই, আপনি বসুন, আমি চললাম। চালি ଯିବା গরু আও থরে ভাবি দেখো, ভাঙি দেবা গরু আও থরে গড়ি দেখো। ଯିବା গরু আও থরে গড়ি দেখো, ভাঙি দেবা গরু আও থরে গড়ি দেখো। স্বপ্ন ভাঙিলে স্বপ্ন ভাঙিলে রাতিকু পচারি দেখো, আও থরে ভাবি দেখো। গরু আও থরে ভাবি দেখো, ভাঙি দেবা গরু আও থরে গড়ি দেখো। আজ থেকে তুই আর আমি স্বামী স্ত্রী। এই পদ্মলোচন, তোদের তো হাসি ঠাট্টার কারণ কি রে? না মানে গিন্নিমা কত বাবা বকুল দিদিমণিকে আশীর্বাদ করতে গেছেন তো? কই দিনের বাদে বসন্ত দাদা বাবুর বাহাঘর হবে। সেই আনন্দ হাসছে গিন্নিমা। আরে তোরা তো হাসছিস, কিন্তু এদিকে চিন্তায় আমার সারা রাত ঘুম হয়নি। তোদের কর্তাবাবু এখনো বাড়ি ফিরে এলো না। গিন্নিমা, তোরা তো জানিস তোদের হার কিপটে কর্তাবাবু টাকার লোভে আগে থেকে ঠিক করে রেখেছিল যে তার বন্ধুর মেয়ে পিয়ালির সঙ্গে বসন্তের বিয়ে দেবে। ছি 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 ছি, পিয়ালি দিদিমণি এ ঘরের বহু হয়ে আসিলে আপন করি সোনার সংসারটা জলে পুড়ি ছাই হয়ে যাব। গিন্নিমা, সেই ঝিওটা আউ সবু ঝিওর মতো নয়, মর্দ টুকার মতো সে জামা প্যান্ট পিন্ধে, ঠিক যেরকম উড়িয়া সিনেমার হিরোইন।
ঠিক বলেছিস লোচন। না না গিন্নিমা না, লোচন ঠিক কথা বলতে পারেনি। ও তো বাবুর কাপড় দোকানে কাজ করে, তাই বাড়ির খবর বেশি কিছু জানে না। গেল রবিবার পিয়ালি দিদিমণি এ বাড়িতে এসে কি কাণ্ড করে গেছে আমার মুখ থেকে শুনুন। ওই বড় লোকে চাকরি করা বোন পিয়ালি এ বাড়িতে এসে কি কাণ্ড করে গেছে? আর চুপ করে থাকলি কেন, বল কি কাণ্ড করে গেছে? নাচ গান দাপাদাপি মাতামাতি। পদ্ম, আপনি তখন বাড়িতে ছিলেন না, যে কোনো কারণে পিয়ালি দিদিমণি জানতে পেরে গেছে কর্তা বাবু বকুল দিদিমণিকে আশীর্বাদ করতে গেছে। সেই বর্তাদা বাবুর হাত ধরে কত কাণ্ড করলো। আর জামা কাপড় পরনে স্টাইল যদি দেখতেন, আপনি নিজে মেয়ে মানুষের চোখ বন্ধ করে থাকতেন। ছি 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 ছি, আমি নিজে মেয়ে মানুষ হয়ে বলছি, এমন মেয়ে মানুষ আমি জীবনে কখনো দেখিনি। হ্যাঁ, তোরা না দেখলে কি হবে? আমার স্বামীর কাছে ওই মেয়েটাকে আদর্শ মেয়ে, ওই হবে এ বাড়ির লক্ষ্মী। হবে না কেন মা? পিয়ালি ব্যাংকে চাকরি করে, তাছাড়া অনেক টাকা মাইনে পায়। আমার জন্মদাতা পিতা কলকাতার বিখ্যাত কাপড় ব্যবসায়ী মিস্টার শশী বসুর ঘোষালের কাছে মানুষের জীবনের চেয়ে তো টাকার দাম অনেক বেশি গো মা। ওসব কথা বাদ দে বসন্ত, এখন বল চাকরিতে প্রথম জয়েন করে তুই আনন্দ পেয়েছিস, হয়েছিস খুশি? তোমার আশীর্বাদে আমি সব পেয়েছি মা। তোমার গর্ভে জন্ম নিয়ে জন্ম আমার সার্থক হয়েছে। তোমার হাত ধরে আমি পথ চলতে শিখেছি। তোমার অনুপ্রেরণায় আমি জীবনে প্রতিষ্ঠা পেয়েছি। তোমার ভালোবাসায় আমার ভালোবাসা প্রতিষ্ঠা পেয়েছে। তোমার করুণায় এই সমাজে আমি মাথা উঁচু করে বাঁচতে পেরেছি। তাই তো আজ তোমার চরণতলে বসে আমার বলতে ইচ্ছে করছে। কি বলতে ইচ্ছে করছে রে বাবা বসন্ত? স্বর্গ তোমার পায়ের নিচে, মাথায় হিমালয়, তোমার কপালে সিঁদুরের টিপ, ভোরে সূর্যোদয়। সিঁদুরে ভরে সূর্যোদয়, তোমার কপালে সিঁদুরের ভরে সূর্যোদয়। স্বর্গ তোমার পায়ের নিচে।
ওরে বসন্ত, তোর এই মাতৃ শ্রদ্ধা দেখে আমি না বলে পারছি না বাবা। তুই যে আমার গর্ব, তুই যে আমার মাতৃত্বের অহংকার। তুই দীর্ঘজীবী হ বাবা, তুই দীর্ঘজীবী হ। কিন্তু মা, একটা কথা কিন্তু ভেবে দেখার আছে। কি কথা বসন্ত? মানে পিয়ালি যে ব্যাংকে চাকরি করে, ভাগ্যের পরিহাসে আমাকে ওই একই ব্যাংকে জয়েন করতে হয়েছে। তাতে কি হয়েছে বসন্ত? মানে আমি ভাবছিলাম বকুলের সঙ্গে আমার বিয়ে হওয়ার পর পিয়ালি এবার কোনো ঝামেলা করবে না তো? আরে কি ঝামেলা করবে? তখন তো তোর বিয়ে হয়ে যাবে। তাছাড়া তোর বাবা যখন আশীর্বাদ করতে গিয়ে এখনো ফেরেনি, তখন সে বিয়ের দিনক্ষণ ঠিক করে বাড়িতে ফিরে আসি। বাবা এখনো ফেরেনি? কি করে ফিরবে? আমি তোমার সইয়ের মেয়ে বকুলকে ভালো করে চিনি। সে যখন তার শ্বশুরকে কাছে পেয়েছে, তখন কি এত সহজে ছেড়ে দেবে? কিন্তু কোনো কিন্তু নয় বসন্ত। বকুনি সেটা 5 রকম রান্না করে খাওয়াচ্ছে, আদর যত্ন করছে। আর তোর কেপন বাবা খরচের ভয় পেট ভরে খায় না, তাই ছেলের বউয়ের হাতে রান্না খেয়ে আরাম করে ঘুমিয়ে একদম সন্ধ্যেবেলায় বাড়ি ফিরে আসবে, বুঝলি? সন্ধ্যেবেলায় বাড়ি। মায়ের কথাগুলো শুনে আমার মনের মধ্যে কি আনন্দ হচ্ছে। আমার যেন মনে হচ্ছে বকুল সত্যি আমাদের বাড়ি বউ হয়ে গেছে। বকুল ঘুমটা দিয়ে বউ হয়ে আমাদের বাড়িতে এসেছে। আমি অফিস থেকে বাড়ি ফিরেই বলি বকুল আমার ফেরার অপেক্ষা ছটফট করছে। ঠিক এমন সময় আমি অফিস থেকে বাড়ি ফিরে এলাম, আর বকুল ছুটতে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, এত দেরি করে ফিরলে কেন? কে বকুল? না মশাই, আমি বকুল নই, আমি পিয়ালি। এ কি তুমি এখানে? তোমার কথা মতো আজ আমি অফিস যাইনি, বাড়ি ছিলাম, তাই তোমার বাবার সঙ্গে তোমাদের বাড়ি চলে এলাম। কিন্তু তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করলে কেন? কি করেছি? শুধু একটু জড়িয়ে ধরেছি, আর তো কিছু করিনি। বলি তোমার কি লজ্জা বলে কিচ্ছু নেই? লজ্জা ওটা পার ঐতিহাসিক যুগে ছিল। কিন্তু তুমি তো জানো বকুলের সঙ্গে আমার বিয়ের পাকা কথা হয়ে গেছে। পাকা গুটি কাছে দিতে কতক্ষণ? তুমি তো জানো গতকাল আমার বাবা গিয়ে বকুলকে আশীর্বাদ করে এসেছে। অনিবার্য কারণে সেই আশীর্বাদ অভিশাপে পরিণত হয়েছে। তুমি অনুমতি দিতে প্রলাপ বকছো। বিয়ের পরে তোমার সাথে প্রেমালাপ করব। কি বলতে চাও তুমি? তুমি কি জানো ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন। হ্যাঁ, এছাড়াও একটা জিতে 20 ভরি সোনা 20 লক্ষ টাকা আছে, মন দিয়ে ভালো করে দেখে। এগুলো সব 2000 টাকার নোট, 20 লক্ষ টাকা, বাকি গয়না 4 টাকা বিয়ে রাতে পাবে। আমি এত টাকা জীবনে কখনো একসঙ্গে দেখেছো? 20 ভরি সোনার কথা জীবনে কখনো ভাবতে পেরেছো? আমার ভাবার দরকার নেই, আপনি ভাবুন। আমি দাঁড়াও, আমার কথাগুলো এখনো শেষ হয়ে যায়নি। অনেক ভেবেছি, তাই বলছি। পাবলিক ভিড় বাসে চেপে ঘাম ঝরিয়ে অফিসে না যাওয়ার জন্য ওই বিদেশি 4 চাকার এসি গাড়ি, অফিস থেকে ফিরে ঠান্ডা জল খাওয়ার জন্য ডাবল ডোর ফ্রিজ, ওসব জিনিস আমার কোনো প্রয়োজনে লাগবে না। গাড়িতে যেমন এসি, বাড়িতেও তেমন এসি, জামা কাপড় কাচার জন্য ওয়াশিং মেশিন। চুপ করো, তুমি চুপ করো। বিয়ে চুপ করবে। পিয়ালির মতো সুন্দরী শিক্ষিতা মেয়েকে ছেড়ে কোন বকুলের গন্ধে তুমি বিভোর হয়েছো শুনি? এই পিয়ালির সঙ্গে তোমার বিয়ে হবে না। বসন্ত, আমার পক্ষে পিয়ালিকে বিয়ে করা কোনো মতে সম্ভব নয়। আমি আজই আমি আমার মাকে নিয়ে বকুলদের বাড়ি যাবো। তাছাড়া আপনি কি করে ভুলে গেলেন? আপনি নিজে গিয়ে বকুলকে আশীর্বাদ করে এসেছেন। না বসন্ত, তোর ওই লোভী স্বার্থপর অমানুষ বাবা বকুলকে আশীর্বাদ করে আসে। ওই মা, ওই সৎ প্রবঞ্চক শয়তানটা বকুলকে আশীর্বাদ না করে ওই হতভাগিনী মেয়েটাকে অভিশাপ দিয়ে এসেছে। মুখ সামলে কথা বলবে হৈমবতী। তুমি কি ভেবেছিলে আমাকে ভুলিয়ে ভালিয়ে বকুলের মামার বাড়িতে পাঠিয়ে দিয়ে শুভক্ষণে শুভলগ্নে শুভ আশীর্বাদের কাজটা সেরে নেবে? এই শশী গোসাল এত কাঁচা লোক নয়, বুঝলে? বুঝলাম, কিন্তু সেটা অনেক পরে। তুমি আমাদের মা ছেলের সঙ্গে এমনি ভাবে অভিনয় করবে, যদি আগে জানতাম তাহলে আমি নিজে গিয়ে বকুলকে আশীর্বাদ করে আসতাম। তার পূর্বে তোমার এই আশীর্বাদের হাত দুটো মুচুড়ে ভেঙে দিয়ে আমি বলতাম, ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন। দাও, আমার হাত দুটো ভেঙে দাও, আর আমি ছুটতে ছুটতে থানায় গিয়ে বলে আছি, তারকবাবু আপনি সুদখোর মহাজন কৃপণ বধূ নির্যাতনকারী এই খুনি শশী ঘোষালকে আপনি অ্যারেস্ট করুন, যে কাপড়ের ব্যবসার আড়ালে অন্য ব্যবসা করে। তোমার এত দূর সাহস আমাকে পুলিশের হাতে ধরিয়ে দিয়ে সেই চরিত্রহীনা মেয়েটার সঙ্গে বসন্তের তুমি বিয়ে দেবে? সে সুযোগ আমি তোমাকে দেব না। তার পূর্বে গলা টিপে তোমাকে খুন করে বধূ হত্যার দায়ে আমি ফাঁসির দড়িতে ঝুলব। আপনি দয়া করে আমার মাকে ছেড়ে দিন। ছেড়ে দিতে পারি একটা শর্তে। আমাকে কথা দে পিয়ালিকে তুই বিয়ে করবি। আমি বলো তুমি আমাকে বিয়ে করবে? হ্যাঁ, পিয়ালিকে বিয়ে করবি, আমাকে কথা দে। আমি বলো তুমি আমাকে বিয়ে করবে? কথা দে বসন্ত, আমাকে কথা দে। দিলাম। আমি আপনাকে কথা দিলাম বাবা, দয়া করে আপনি আমার মাকে আর অসম্মান করবেন না। কারণ এই পৃথিবীতে যে আমার মায়ের চেয়ে বড় আর কেউ নেই। তাই তো আমার মায়ের সম্মান রক্ষার্থে, আপনার মনোবাসনা পূর্ণ করতে ওই 1 রাশ টাকাকেই আমি বিয়ে করবো। বসন্ত, মাগো, আমার সুখ স্বপ্ন আশাকে গোলা টিপে খুন করে, আমার মনুষ্যত্বের জলাঞ্জলি দিয়ে, আমার বিবেকটাকে কম পাড়িয়ে, আমার পবিত্র ভালোবাসাকে অর্থের যুবকাষ্টে বলে দিয়ে এই ধনির দুলালি পিয়ালিকে আমি বিয়ে করতে রাজি হলাম। বসন্ত, জীবন খাতা
প্রতি পাতা যতই লেখো হিসাব নিকাশ কিছুই রবে না। লুকোচুরি এই যে প্রাণীর যত দেওয়া নেওয়া পূর্ণ হবে না। জীবন খাতা প্রতি পাতা যতই লেখো হিসাব নিকাশ। কি খুব কষ্ট হচ্ছে? কি জন্য যে তুমি আমাকে অসুস্থ শরীরে কলকাতা নিয়ে এলে মামা, আমি কিচ্ছু বুঝতে পারছি না। ভুল করছিস মা, বসন্তের সঙ্গে তোর দেখা করা দরকার, তাকে সব কথা খুলে বলা দরকার। কথা তো সে আমাকে দিয়েছিল মামা, বলেছিল বাবা যদি আশীর্বাদ করতে না আসে তাহলে তুমি কোনো চিন্তা করো না বকুল, আমি কথা দিলাম তোমাকে আমি বিয়ে করবো। বসন্ত আর সব কথা ভুলে গেছে মামা। বসন্ত কিছুতেই তোকে বলতে পারে না রে মা। বলতে পারি না তো, আজ 1 মাস হয়ে গেল তার দেখা পেলাম না কেন? তার বাবা আশীর্বাদ না করে আমাকে অভিশাপ দিয়ে চলে কেন? এই খবর জানার পরও কেন সে আমার খোঁজ নিতে এলো না? নতুন চাকরিতে জয়েন করেছে, হয়তো সে ছুটি পায়নি। সে না হয় ছুটি পায়নি, কিন্তু জয়ন্তীকে পাঠিয়ে সে একবার খোঁজ নিতে পারতো না? আসলে আমার কি মনে হচ্ছে জানো মামা? কি মনে হচ্ছে মা? একটা ভয়ঙ্কর ডকুমেন্ট কিছু উল্টোপাল্টা হয়ে গেছে। চল না মা, ওদের বাড়িতে গেলে না সব জানতে পারবো। এত রাতে ওদের বাড়ি যাওয়া কি ঠিক হবে? কি করবো বলতো মা, ট্রেনটা তো লেট করে এলো, ট্রাম বাস তো সব বন্ধ হয়ে গেছে, সামনে কোনো ট্যাক্সি বা রিক্সা দেখতে পেলাম না। চল না মা, আর আধ ঘন্টা হাঁটলে না ঠিক ওর বাড়িতে পৌঁছে যাবো। কিন্তু আমি যার হাঁটতে পারছি না মামা, জ্বরে আমার গা পুড়ে যাচ্ছে। কপাল, সবে কপাল বুঝলি রে মা, না হলে বাড়ি থেকে বেরোনোর সময় কাপ দিয়ে কি তোর জ্বর আছে? দেখি তো মা, দেখি দেখি জ্বরে যে গা পুড়ে যাচ্ছে, এখন কি হবে বলতো মা? আমি ওই বড় বাড়ির বারান্দায় একটু বসি, তুমি পারো তো একটা রিক্সা ডেকে নিয়ে এসো মামা। এত রাত্রে কি আমি রিক্সা পাবো? ঠিক আছে, তবু চেষ্টা করে দেখি। গায়ে কাপড় ঢাকা দিয়ে তুই এখানে বসে থাক, আমি যাই রিক্সা বা ট্যাক্সি যে কোনো একটা ধরে নিয়ে আসবো। রুগীর কথা শুনলে নিশ্চয়ই কেউ হয়তো আপত্তি করবে না। ট্যাক্সি, ট্যাক্সি। ট্যাক্সির পেছনে ছুটতে ছুটতে মামা চলে গেল। কি জানি গাড়িটা দাঁড়াবে কিনা। আজব শহরে কলকাতা, চারিদিকে কত আলো, কিন্তু এত আলো থাকতেও যেন কত অন্ধকার। আপনি ঠিক কথাই বলেছেন দিদি, আপনার কাকা তো ওই কথাই বলেছিল। কাকা? ওই যে ভদ্রলোক ছুটে গিয়ে ট্যাক্সি দাঁড় করলেন। উনি আমার কাকা নন, মামা। হ্যাঁ মামা, মামা আমি বলতে ভুল করছি। আচ্ছা চলুন। কোথায় যাবো? যাবো ট্যাক্সিতে। আপনার মামা ছুটে গিয়ে হাঁপিয়ে উঠেছেন, তাই ট্যাক্সিতে বসে বললেন আমার ভাই যে ওই বাড়ির বারান্দায় বসে আছে, ওকে একটু ডেকে আনতে পারবেন? আমি ভাই চিনি। ও ভাগ্নি, ভাগ্নি আমি বলতে ভুল করছি। আচ্ছা চলুন। আপনি কে? আমি ড্রাইভার, আমি ট্যাক্সি ড্রাইভার। আরে আসুন তো তাড়াতাড়ি। তারান ভাই, কাম দিয়ে জ্বর এসেছে তো? হ্যাঁ জ্বর এসেছে? আচ্ছা আমি একটা হাত ধরছি, আমার সঙ্গে চলুন, বাড়ি গিয়ে আরাম করে বিশ্রাম নেবেন, দেখবেন সব ঠিক। চলুন ভাই। একজন অপরিচিত মানুষ হয়ে একটা অসুস্থ অপরিচিত মেয়ের দিকে যখন সাহায্যের হাত বাড়িয়ে দিলেন, তখন নির্ভয়ে আপনার হাত ধরে পথ চলতে চলতে ঈশ্বরকে বলি আমরা মিছেই তোমার উপর অভিমান করি। ভগবান কেউ নেই যার, তুমি আছো তার। চলুন ভাই। এই তো মেয়েটাকে এখানে বসে রেখে আমি রিক্সা ডাকতে গেলাম, মেয়েটা কোথায় চলে গেল? বকুল, বকুল, বকুল ফুটতে চলে গেছে। তার মানে মানেটা খুব সোজা বাবু, তোমার সুন্দরী যুবতী ভাগ্নিকে আমার দোস্ত পাপ্পু তুলে নিয়ে চলে গেল চম্পা মাসির থেকে। সেখানে সারা রাত ধরে মদ মাংস নিয়ে হই হল্লোড় চলবে, আর ভোর রাতে বকুল ফুল ঝরে পড়বে। আমি বেঁচে থাকতে আমার ভাগ্নির কিছু ক্ষতি হতে দেবো না, আমি ছুটে গিয়ে পুলিশকে খবর দেবো। গায়ের মাটি সবুজ গাছ থেকে টাটকা ফুলের 20 টাকা নিয়ে এত রাতে কলকাতায় এসেছে, সারা সেই জিনিসটা লুটপাট হবে না। আমি যাবো, আমি পুলিশকে খবর দেবো। এই শালা মুন্ডা মস্তানকে পুলিশের ভয় দেখাচ্ছে। পাপু বকুল ফুল নিয়ে চলে গেল ফুলদানিতে সাজিয়ে রাখতে, আর আমি তোর চিৎকার বন্ধ করতে তোর গলায় টেনে দিয়ে চলে যাবো চম্পাবাসী থেকে। সেখানে এখন গায়ের ফুল বকুলকে নিয়ে শুরু হয়ে গেছে যৌবনের মাইফেল।
রাতের মহানগরী কলকাতা, রাতের মধুকুঞ্জ, সোনাগাছির অন্ধগলিতে শুরু হয়ে গেছে রাতের মাহফিল। শুরু হয়ে গেছে মধুনবী ভ্রমণের আনাগোনা, হাতে বেল ফুলের মালা, এক পকেটে মদের বোতল, আরেক পকেটে টাকার বান্ডিল। এবার শুরু হবে মুচরা আর শরীর কেনা বেচার নিলাম। নমস্কার নমস্কার, আমি হলাম বিবেকানন্দ বিশ্বাস। প্রকাশ্যে আমি একজন কন্ট্রাক্টর, কিন্তু রাতের অন্ধকারে চালাই নিষিদ্ধ পল্লী মেয়েদের শরীর বেচা আর চোরা চালানের কারবার। প্রকাশ্য ব্যবসায় পরে ধার, কিন্তু রাতের ব্যবসাতে আজ নগদ কাল ধার, ধারের পায়ে নমস্কার। নমস্তে বিশ্বাস বাবু। বিবেকানন্দ বিশ্বাস, মেয়ে ধরার ভয়ঙ্কর অক্টোপাস, যাকে ধরি তার বন্ধ হয়ে যায় শ্বাস প্রশ্বাস। চুনিবাবু, চুনিবাবু কেন চলে গেল? আচ্ছা তুই কি জানিস না চুনিবাবুর মতো শাসালো খদ্দের পাওয়া বেশ ভাগ্যের ব্যাপার? জানি, জানি বলে তো অনেক বুঝিয়ে সুঝিয়ে আটকাবার চেষ্টা করলাম, কিন্তু থাকলো না বিশ্বাস বাবু। কেন থাকবে বলি, কেন থাকবে? আরে ঘরে সুন্দরী বউ ছেড়ে ঘর থেকে যারা বেরিয়ে আসে তারা কি চায় জানিস না? হ্যাঁ, আরে বাবা চুনিবাবু পেঁয়াজের দোকানে 2 টাকার খদ্দের নয়, বেশ কড়া পাকার সন্দেশের খদ্দের। সন্দেশ কোথায়? সন্দেশ আছে বাবু, পাশের ঘরে অপেক্ষা করছে। গায়ের মাটি, সবুজ ঘাস খাওয়া, দুধালো গায়ে দুধে পবিত্র আগুনে সতী মার্কা কড়াইতে পাক দেওয়া কড়া পাকের সন্দেশ। আমি এখনই নিয়ে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি নিয়ে আয়, তাড়াতাড়ি নিয়ে আয়। কিন্তু সেদিনের মতো যদি আবার খালি হাতে ফিরে আসিস তাহলে শালা এমন চমকাবো তোর আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যাবে রে। কারণ আমি বিবেকানন্দ বিশ্বাস, মেয়ে ধরার ভয়ঙ্কর অক্টোপাস, যাকে ধরি তার বন্ধ হয়ে যায় শ্বাস প্রশ্বাস। বেশি কপ চলে বন্ধ করে দেবো তোর নিঃশ্বাস। একই পাখি, নতুন পাখি ধরে এনেছি। আপনার পছন্দ হয়েছে তো বিশ্বাস বাবু? আরে পছন্দ হয়েছে না মুন্না, পছন্দ হয়েছে, কিন্তু নতুন পাখি, ডানা দুটো নতুন গজিয়েছে, সবে পালক খসেছে। কিরে বুলি টুলি বলবে তো? আর বলবে মানে শুধু কপ দেখছে, ছাতু ছোলা খাওয়ালে বলবে আমার ঘরে এসো নাগর, করবো তোমায় যত্ন। এবার আমার পাওনা গন্ডা মিটিয়ে দিন, আমি এখান থেকে ভোগরটা হয়েছে। ও হ্যাঁ, তোর পাওনা গন্ডা ধর। তবে শোন, যাওয়ার সময় চুনিবাবুকে বলে যাবে আপনি এখনই বসের ফ্ল্যাটে যান, বস রাজভোগের প্লেট সাজিয়ে বসে আছে। যাচ্ছি বিশ্বাস বাবু, তবে অবিশ্বাসের মতো একা চেটে পুটে খেয়ে নেবেন না। চুনি বাবুর জন্য একটু প্রেসাদ রাখবেন, প্রেসাদ। এবার দেখবো চুনিবাবু তুমি কত বড় ভোমরা, এই চাক ভর্তি মৌচাক থেকে তুমি কত মধু খেতে পারো। এই যে মেয়ে, কি নাম তোমার? আমার নাম বকুল। আচ্ছা তুমি গান গাইতে পারো? হ্যাঁ, আমাদের পাশের বাড়ির মেয়ে গান গাইতো, আমি শুনে শুনে শিখে ফেলেছি। তাহলে গাও তো একটা গান শুনি। গাইবো? হ্যাঁ গাও। আচ্ছা ঠিক আছে, আমি গাইছি। মোর বিনায় উঠে কোন সুরে বাজি, মোর বিনায় উঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে মোর বিনায় উঠে কোন সুরে বাজি, মম অন্তর কম্পিত আজি, নিখিলের হৃদয়ের স্পন্দে মোর বিনায় উঠে কোন সুরে বাজি। বন্ধ করো, বন্ধ করে গান। এখানে গান চলে না, এখানে থাকলে এই গান ভুলে অন্য গান গাইতে হবে। আর আজ থেকে তোমার নতুন নাম অন্ধকারের কৃষ্ণকলি। আজকে তোমার নতুন নাম অন্ধকারীর কৃষ্ণকলি, কৃষ্ণকলি, কৃষ্ণকলি। না, আমি কৃষ্ণকলি নই, আমি গায়ের মেয়ে বকুল। আমি আমাদের গ্রাম থেকে মামার হাত ধরে প্রথম কলকাতায় এসেছি বসন্তের সঙ্গে দেখা করবো বলে, কিন্তু রাস্তায় কাঁপতে জ্বর এলো। আমি একটা বাড়ির বারান্দায় গিয়ে বসলাম, মামা গেল ট্যাক্সি ডেকে আনতে। আর সেই সুযোগে মুন্না তোমাকে কায়দা করে ট্যাক্সিতে তুলে সোজা এখানে নিয়ে চলে এলো। হ্যাঁ, কিন্তু আমাকে এখানে নিয়ে এলো কেন? আমার মামা কোথায় গেল? বসন্তের বাড়ি এখান থেকে কত দূর? বসন্ত, বসন্তের বকুল। আপনি হাসছেন কেন? দেখছি তো ওই লোকটা আমাকে খারাপ খারাপ কথা বলছিল কেন? এই ঘরে এত নোংরা মেয়েদের ছবি কেন? লেপঞ্চা পয়সা। আরে বাবা, এই ঘরে নোংরা মেয়েদের ছবি থাকবে না, তোকে বিনা হাতে মা সরস্বতীর ছবি থাকবে। হাসবেন না, একদম হাসবেন না। আমার কথা জবাব দিন। ওই লোকটা আমাকে এখানে পৌঁছে দিয়ে টাকা নিয়ে গেল কেন? আমার মামা কোথায় গেল? আমি আমার মামার সঙ্গে বসন্তের বাড়ি যাব। বসন্ত, বিবেকানন্দ
আমি বিবেকানন্দ বিশ্বাস, মেয়ে ধরার ভয়ঙ্কর অক্টোপাস, যাকে ধরি তার বন্ধ হয়ে যায় শ্বাস প্রশ্বাস। একটা বসন্ত কেন, এখানে অনেক বসন্তের সঙ্গে তোমার দেখা হবে। খবরদার খবরদার বলছি, আমাকে একদম নোংরা কথা বলবো না। তাহলে মিষ্টি কথা বলবো, কাছে এসো, কাছে এসো কৃষ্ণ বলি, তোমাকে আমি ছাড়, ছেড়ে দে শয়তান। আমি এতক্ষণে বুঝেছি তোদের মতলব, তোরা আমাকে নষ্ট করবি বলেই নরকে নিয়ে এসেছিস, কিন্তু না, এত সহজে তোরা আমাকে নষ্ট করতে পারবি না। আমি পালাবো, এক ছুটে এখান থেকে পালিয়ে যাবো। কোথায় পালাবে? গায়ের মাটিতে ফোটা বকুল ফুল। আজ আমি তোমাকে বুকে চেপে ধরে তোমার গন্ধ শুকে দেখবো। আমি ওই দরজা দিয়েই পালাবো। কোথায় পালাবে বকুল রানী? এই পাখি ধরা ফাঁদে যে পাখি একবার ধরা পড়ে সে আর ফাঁদ কেটে পালাতে পারে না। আমি পালাতে পারবো না মামা। মামা জমা জমা জমা, মামা তোমার খরচের খাতায় হয়ে গেছে জমা। মুন্নার হাতে খুন হয়েছে তোমার মামা। এই হতে পারে না, এই কিছুতে হতে পারে না। আমি পুলিশে খবর দেবো। আমি বিবেকানন্দ বিশ্বাস, মেয়ে ধরার ভয়ঙ্কর অক্টোপাস, যাকে ধরি তার বন্ধ হয়ে যায় শ্বাস প্রশ্বাস। শুধু পুলিশ কেন, পুলিশের বাবা এলো তোকে বাঁচাতে পারবে না। চল চল আমার ঘরে চল, তোকে আমি কৃষ্ণগলি তৈরি করবো। আমি মরবো, তবু ইচ্ছা হারাবো না। হরবি কেন? সালা আমরাই জোর করে কেড়ে নেবো। না না না, আমি আপনার পায়ে পড়ছি, জোর হাত করে অনুরোধ করে বলছি, আপনারা আমার ইজ্জত নষ্ট করবেন না। মনে করুন না আমি আপনাদের বোন। বন জঙ্গল, ক্ষুধার্ত শ্যালবাগ সিংহের মুখে নদর হরিণীর নরম তুলতুলে মাংস। আমার বাঁচান, আমাকে বাঁচান। বসন্ত, মেয়ে ধরার ভয়ঙ্কর অক্টোপাস, যাকে ধরি তার বন্ধ হয়ে যায় শ্বাস প্রশ্বাস। বসন্ত, কোথায় বকুলে? কলকাতা মহানগরীর বিখ্যাত কন্ট্রাক্টর মিস্টার বিবেকানন্দ বিশ্বাসের পাঁচতলা প্রজেক্ট করে ঘরে আমি আমার বকুলকে কোথায় পাবো? কিন্তু আমার মনে বলছে আমার বকুল খুব বিপদে পড়েছে। সে বারবার আমার নাম ধরে ডাকছে। হ্যাঁ আমি যাবো, আমি যেমন করেই হোক। তোমার জীবনে ফিরিয়ে এনে বুকে জড়িয়ে ধরে সোহাগ করবে, নাকি চোখে চোখ রেখে ঠোঁটে ঠোঁট টাচ করে সুইট কিস করবে? পিয়ালি তুমি কেন? আমি বকুল হলে ভালো হতো, তাই না? না না, মানে তুমি বিশ্বাস করো, আমি স্বপ্নে দিলাম আমার বকুল খুব বিপদে পড়েছে। সে বারবার আমার নাম ধরে ডাকছে। যাও এখনই ছুটে গিয়ে তাকে উদ্ধার করো। আমার সঙ্গে বিয়ের পরেও বকুলের কথা ভাবতে তোমার লজ্জা করে না, চরিত্রহীন পুরুষ? আত্মসম্মানে লাগতো, কিন্তু তোমার মতো একটা নির্লজ্জ বেহায়া মেয়েকে বিয়ে করার পর থেকে আমার জীবন থেকে লাজ লজ্জা মান ভয় সবকিছু হারিয়ে গেছে। তবে আর কি, যাও সেই গায়ের মেয়ে বকুলের কাছে যাও, সে আবার সবকিছু কুড়িয়ে এনে দেবে। কুড়িয়ে নয়, সে আমার জীবনটাকে ভরিয়ে দিত, তবে তোমার মতো লালসা দিয়ে নয়, তার বুক ভর্তি পবিত্র ভালোবাসা দিয়ে। যে কথাটা বলেছি সে কথাটার মানে না বোঝার মতো কচি খোকি তো তুমি নাও। তাই বলছি আমাকে বিরক্ত না করে তুমি তোমার নিজের কাছে যাও। যাচ্ছি, কিন্তু তুমি শুধু একবার আমার দিকে চেয়ে দেখো। তোমাকে দেখার মতো রঙিন চশমা আমার চোখে নেই। মুখের মাইক্রোস্কোপটা তো আছে। মুখ মানে আমি তো বোবা। ও বাবা, বুকে কি তোমার বুক অফ নলেজ নেই? ব্যভিচারের কলেজে আমি কোনদিন ক্লাস করিনি। কিন্তু প্লাসে মাইনাসে যে মাইনাস হয় এটা তো জানো। তাহলে কেন মানো না যে আমি তোমার বিয়ে করা বউ? শ্বশুর মশাই বলেন আমি নাকি তোমাদের ঘরের লক্ষ্মী। তোমার মতন মেয়ে যে বাড়িতে লক্ষ্মী হয় সে বাড়িতে কাক পক্ষী বসে না পিয়ালি। সকালবেলায় তুমি কি হেয়ালি করতে এলে বৌদি? কালকে যে তোমাদের জীবনে দোয়ালি রাত, কার প্রদীপ কতখানি জ্বললো সেই খবরটা আমি নিতে এলাম। সেলাম বৌদি সেলাম। আপনার খেয়ালি ননদের কুহেলি চরিত্রটা আমি বুঝতে পারিনি, আর সেই কথাটাই আমি আপনাকে জানিয়ে দিয়ে গেলাম। এই নাও তোমার ব্যাগটি। ব্যাগটি নয়, ব্যাগটি। তোমাদের মিলনের ব্যাগটি কি নিবাজ হয়ে পড়ে আছে? কেন? সেই বিছানায় কি তোমার শুতে ইচ্ছে করছে? শুতে নয় ঠাকুরজি, জানতে ইচ্ছে করছে। 1.5 মাস হয়ে গেল তোমার বিয়ে হয়েছে, অথচ তোমার লজ্জা করে না? মনে মনে ধিক্কার আসে না? কিসের ধিক্কার? মানসিক বিকারগ্রস্ত তুমি, তাই বড় লোক দাদার বড় লোক বউ সেই অহংকারে টাকা গয়না দামি আসবাবপত্র দিয়ে একটা পুরুষ
গেছে। যেমন কলম করে সে গাছকে টুকরো টুকরো করে নতুন করে বাঁচিয়ে তোলা হয়, তেমন বকুলকে সরিয়ে বসন্তকে আমি নতুন করে বাঁচিয়ে তুলবো। কিন্তু তুমি কি জানো কলমের ফল ফুল দুটোই ভালো হয়, তার স্বাদ গণ্য বন্য, আসল স্বাদ থাকে না, থাকে বেসাদ। আলপনা, তোমার বন্ধু পল্লবকে নিয়ে যতই জল্পনা কল্পনা করো না কেন, যে ভুল তুমি করে ফেলেছো সেই ভুলে কোনোদিন সংশোধন করতে পারবে না। কেন পারবো না বৌদি? আমরা যখন একই সংসারে বাস করি তখন সংসারে ভালো মন্দ সুখ শান্তিতে ভরে উঠুক, এটা আমরা সবাই চাইবো। তাছাড়া পিয়ালির হয়ে আমরা সবাই মিলে বসন্ত বাবুকে বোঝাবো। আপনি ব্যাংকের ম্যানেজার, ম্যানেজারের খাস কামরায় বসে লাখ লাখ টাকা গুনতে গুনতে সুন্দর করে হিসেব মেলা, কিন্তু বন্ধুর ভগ্নিপতিকে নিয়ে কি সেই হিসেব মিলাতে এসেছেন পল্লব বাবু? তা আমি বলছি না, তবে আমার মনে হয় বসন্ত বাবু হয়তো আমাদের কথাটা মেনে নিতে পারেন। তাই তো কবির ভাষায় বলতে ইচ্ছে করছে, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। মিলবে না, বসন্ত বাবুর ভালোবাসার কে তদ্রু হয়ে গেছে, তাই আপনারা যতই চেষ্টা করুন না কেন সে কেস আর কোনোদিন মিলবে না। বললেই হলো মিলবে না। আচ্ছা আলপনা, আলপনা তার মানে তুমি কি বলতে চাও? তুমি নিশ্চয় জানো যে আমি কন্ট্রাক্টর বাবু, তুমি কন্ট্রাক্ট নিয়ে রাস্তা মেরামত করতে পারো, কারখানা নতুন বীজ বাড়ি তৈরি করতে পারো, কিন্তু মানুষের মনে ভালোবাসার সেতু বন্ধন করতে পারো না। ভালোবাসা হলো নদীর জোয়ারের মতো, আপন খেয়ালে আসে আবার আপন খেয়ালে ভাটার টানে কোথায় হারিয়ে যায়। আলপনা, দেখেছো দাদা, দেখেছো আমার উপর বৌদির কোনো সিম্পাথি নেই। হোমিওপ্যাথি তোর বৌদির হোমিওপ্যাথি ট্রিটমেন্ট দরকার, কারণ সারা জীবন আমার অ্যান্টি পজিশনে কাজ করে গেল কিনা। কিন্তু আমিও বিবেকানন্দ বিশ্বাস হারার পাত্র নই, তাই বসন্তের প্যাটার্নটা চেঞ্জ করার আগে তোর বৌদির প্যাটার্নটা আমি চেঞ্জ করে দেবো। তাতে আমার কি লাভ হবে? তোর লাভ হবে হবে হবে, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। নাকি বলো পল্লব? অফকোর্স, আমি তো কাল থেকে তোমার বাড়িতে এসে শুধু লোকসানের কথা শুনে শুনে বোর হয়ে গেলাম, তাই বলছিলাম আমার লাভের কথাটা একবার ভাবো। তোমার কথা নয়, পরে হবে। তার আগে বলো আমার কেসটা কি হলো। দেখো যেমন করে হোক 10 দিনের মধ্যে ব্যাংক থেকে 50 লাখ টাকা আমরা ম্যানেজ করে দিতেই হবে। 50 লাখ? হ্যাঁ 50 লাখ। না না, তা কি করে হয়? কেন? এই মুহূর্তে তো আমার হাতে এত টাকা নেই যেটা দিয়ে আমি তোমায় সাহায্য করতে পারি, কিন্তু কোনো কিন্তু নয়, কোনো কিন্তু নয়। সেন্ট্রাল গভর্নমেন্ট যে টেন্ডার কল করেছে ওটা যেমন করেই হোক আমাকে পেতেই হবে। আচ্ছা দাদা, তুমি কি ব্যবসা ছাড়া কিছুই বোঝো না, কিছুই জানো না? ও মাই সুইট সিস্টার, একদম ঠিক বলেছিস, ঠিক বলেছিস। এক কাজ কর, আজকে দুপুরের সময় তোর একটা ইংলিশ সিনেমা দেখে যা। আমার সঙ্গে? কেন? আমার বন্ধু পল্লবের সঙ্গে। আমি যাব না দাদা, কারণ আমি তোমার মতলব বুঝে ফেলেছি। কি বলছিস পিয়ালি? আমার আবার কিসের মতলব? শশী ঘোষালের অনেক টাকা আছে জেনেই সেই লোভে লাখ লাখ টাকা খরচ করে বসন্তের সঙ্গে তুমি আমার বিয়ে দিয়েছো। হ্যাঁ, সেটা তো তোর ভালোর জন্যই রে বোন। আমাকে মোমবাতি করে গুপ্তা ধনাগারের অন্ধকারের সিঁড়িগুলো দেখে নিয়েছো, তাই তোমার ব্যাড লাক দাদা। দ্বিতীয়বার আর আমি তোমার ফাঁদে পা দেবো না, এমনিতেই বসন্ত রোগে জ্বলে পুড়ে মরছি, তার উপর তোমার বন্ধু পল্লব বাবুর কাছে লাভের মন্ত্র নিয়ে আমি তোমার লাভের খাতায় লোভের আম্রপালি হতে পারবো না, কিছুতেই না। পিয়ালি শোন, পিয়ালি যাস না, শোন। দেখলে তো বললো পিয়ালি আমার মধ্যে দুজনকে ভুল বুঝে চলে গেল, অথচ জানে না আমরা দুজনে কিন্তু ওর ভালো চাই। চাই মানে আমি তো রীতিমতো পিয়ালির ভালো চাই। পিয়ালি যাতে বসন্ত বাবুর সংসারে গিয়ে সুখে শান্তিতে সংসার করে, সেটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি। তুই বিশ্বাস কর বন্ধু, আমি চাই পিয়ালি স্বামী সংসার নিয়ে সুখী হোক, কারণ বন্ধুর বোন যে নিজের বোন নয়, এই কথাটা আমি কখনো কল্পনা করতে পারিনি বন্ধু, কখনোই না। এই জন্যই এটাকে আমার আপনজন ভাবতে লজ্জা করে। কলকাতার বিখ্যাত 2 নম্বর ব্যবসায়ী লজ্জা তাহলে আছে? আছে আছে আছে, লজ্জা আছে। পিয়ালি আমার লজ্জা, আলপনা আমার লজ্জা, এমনকি তুমিও আমার লজ্জা। কিন্তু আমার অস্থিমজ্জায় যে আপনার জন্য শুধু ঘৃণাই জন্মে আছে। পিয়ালি তোমাদের বাড়িতে গিয়ে সব জমা খরচ করে আসবে। আমার বাবা বলেন ঘরের লোক কি ঘরে গেলে নাকি ধন দৌলত একবার উতলে ওঠে। তুমি কি তাহলে আমার বোনকে স্ত্রীর মর্যাদা দেবে না? ওই কথাটা আমাকে জিজ্ঞাসা না করে আমার বাবাকে কি জিজ্ঞাসা করুন। আমি কি তোমার বাবার সাথে আমার বোনের বিয়ে দিচ্ছিলাম? কোন আক্কেলে এই কথাগুলো বললেন? আপনাদের ফ্যামিলি থেকে এই নিয়মটা চালু ছিল নাকি কালো টাকা গুনতে গুনতে অন্ধকার জগতে পা রেখে অন্ধকারে পথ চলতে চলতে আপনার জীবন থেকে ভালো কথা আলোর পথের ঠিকানা আপনি সবকিছু হারিয়ে ফেলেছেন? কি বলে রাস্কেল? তোমাকে আমি
কলকাতার বিখ্যাত 2 নম্বর কন্ট্রাক্টর মিস্টার বিবেকানন্দ বিশ্বাসের স্বপ্নের সৌধ আর একবার সে দ্বিতীয় হুগলি সেতুর মতো ধসে পড়েছে। ধসে পড়লেও আমি বসে পড়িনি রে ইডিয়েট। আমি বিবেকানন্দ বিশ্বাস, হারার পাত্র নয়, তাই ইমিডিয়েট আমি অ্যাকশন নেব। তাই যে প্ল্যান আমি করেছি সেই প্ল্যান মতো আমাকে কাজ করতেই হবে। শশীভূষণ ঘোষালের 2 নম্বরের টাকায় শাওলা পড়েছে। আচ্ছা ঠিক আছে পিঁপড়ের পেট টিপে সে গুড় আমি ঠিক বের করে নেব। আর তারপর আমার বন্ধু ওই শালা পল্লব মুখার্জিকে না এখন না, যা বলবো সব পরে, কারণ এখন থেকে বললে সব সাসপেন্স আবার আউট হয়ে যাবে। এখন কোনো কাজ নয়, এখন শুধু কাজ আর কাজ, শুধু এই কাজটাই। কারণ আমি বিবেকানন্দ বিশ্বাস, মেয়ে ধরার ভয়ঙ্কর অক্টোপাস, তাকে ধরি তোর বন্ধ হয়ে যায় শ্বাস প্রশ্বাস। ভালো লাগছে না, কি করে ভালো লাগবে? দিনরাত কর্তাবাবু টাকা গুনছে আর মুখে বলছে ভগবান যা করে মঙ্গলের জন্য। বলি একটা বছর ভগবান এই সংসারে কার মঙ্গল করেছে শুনি? বাবার মঙ্গল করেছে বন্ধুজি। ছোট বাবু বাবা 1 বছরের মধ্যে ছেলের বিয়ে দিয়ে লাখ টাকা পেয়েছে। খাট বিছানা আলমারি এসি এয়ার কন্ডিশন 4 চাকার গাড়ি ছাড়াও 20 ভরি সোনা পেয়েছে। কিন্তু বসন্ত দাদা বাবু জীবন থেকে কত ভরি সুখ হারিয়ে গেছে এটা কি কর্তাবাবু খবর রেখেছে? 8টা বছর হয়ে গেল, সেই হতভাগিনী বকুল দিদি কোথায় আছে? তার কথা কেউ মনে রেখেছে না খবর নিয়েছে? খবর আমি রাখতে চেয়েছিলাম বন্ধুদি। ছোট বাবু তাই তো বিয়ের আগের দিন আমি ঝড়ের মতো ছুটে গিয়েছিলাম বকুলদের মামার বাড়িতে। সেখানে গিয়ে দেখলাম বাড়ির দরজায় তালা ঝুলছে। আমি প্রতিবেশীদের জিজ্ঞাসা করলাম, আপনারা জানেন আমার বকুলদি কোথায় গেছে, প্রভাত মামা কোথায় গেছেন? তারা সকলেই বলল ওরা কলকাতায় চলে গেছে। আমার বকুল দিদি কলকাতা এসেছে, ও কোথায় আছে? আমি জানি না বন্ধুদি, তা আমি জানি না। কলকাতার কত জায়গায় আমি ওদের খুঁজেছি, কিন্তু কোনো সন্ধান আমি পাইনি। কাল বাদে পরশু ভাই দিতা, তাই আমার প্রতিজ্ঞা বন্ধুদি, যেমন করেই হোক বকুল দিকে খুঁজে বার করে প্রতিবারের মতো এবারও আমি তার কাছ থেকে ভাই ফোঁটা নেব। ছোট বাবু ছোট বাবু ভাই বোনের আগে বকুল দিদিকে খুঁজে না পেলে বোধহয় পাগল হয়ে যাবে। এই মা কালী আর একটু পরে তোমার বিসর্জন হয়ে যাবে। তাই তোমার কাছে আমি প্রার্থনা করে বলছি, আমার বকুল দিদি যেখানে থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক। হে মা কালী। কিছু কহিল মা কালী? তুই মা কালী হতে যাবি কেন? তুই হবি মা কালীর বাবা নয় মামা। নামা খরো বোঝাটা আমার মাথা পুরো নামা। আমাকে বলছি না তোকে কহুছিনি কি কর্তা বাবুর পায়খানা দেখো কহুছি নাকি? পায়খানা? কর্তা বাবু যেতে পায়খানার বসে না, কি বিচ্ছিরি গন্ধ রে বাবা। আরে দুর্গন্ধ বলে নাচিস কাছে কেন লছ? কর্তা বাবু পায়খানায় বসে কি করে জানিস? কি করে? মানে এই পতলা পায়খানা করে নাকি? মানে কি শক্ত নাকি কুষ্ঠকাঠিন্য নাকি? আরে না রে বুদ্ধু না, কর্তা বাবু পায়খানায় বসে সংসারে হিসেব করে, সুদের হিসেব, আর চাকরি করে বৌমাকে কি করে সন্তুষ্ট করবে এটা প্র্যাকটিস করছে। এই বদি ঠিক আগা মানে আমার দুই জনবি ঠিক প্র্যাকটিস। তোর আবার কি প্র্যাকটিস করছিস রে পদ্ম লোচন? না মানে গিন্নিমা, আমি লোচনের কাছে কি করে কাপড় ভাঁজ করতে হয় এটা আমি প্র্যাকটিস করে। আমো হাট বাজারে কই যাই জিনিসপত্রের দরদাম করি কেমতি হাট করতে হয় এই প্র্যাকটিস করি। ওসব পরে হবে, এখন এই থালাতে লুচি আর আলু ভাজা আছে। কর্তাবাবু আসবার আগে তাড়াতাড়ি খেয়ে নে। গিন্নিমা আরে হাঁ করে দেখছিস কি? নে ধর এগুলো খেয়ে থালাটা ধুয়ে রান্নাঘরে দিয়ে আসবি। তোদের কর্তাবাবু দেখলে আমাকে খুব বকবে। গিন্নিমা শ্বশুরের সাধে চাকরি করা বৌমা অফিস থেকে ফিরে খাবে, ঠান্ডা হলে আবার কথা শোনাবে কয়েক ঘন্টা। তাই 2-4খানা গরম পরোটা ভাজতে আমি রান্নাঘরে যাচ্ছি। গিন্নিমা জানো রে পদ্ম, গিন্নিমা মনীষ নুহে রে, সাক্ষাৎ মা অন্নপূর্ণা। এই দেখ না, কর্তাবাবুকে লুকিয়ে তোকে আর আমাকে লুচি আর আলু ভাজা দিয়েছে। সাতরে সন্দেশ হবিয়েছি। শেষমেশ আমাদের পেটে সইবে তো? এই যে বড় লোকদের খাবার আমাদের মতন গরিব চাকর চাকরানিদের পেটে সহ্য হবে তো? গিন্নিমা তার নিজের ভাগর দিয়েছি। আর দেরি নকরি তাড়াতাড়ি খাইবা আসো, কর্তা বাবু আসি গলে না আও খাই পারিবানি। ঠিক বলছিল, চল আয় আয়
তুইও খা আর আমিও খাই। খাইবার গিরিপথ ধরে আর্যরা প্রথম এই দেশে এসেছিল। এই রে, কর্তাবাবু এতক্ষণে পায়খানায় বসেছিল। তারপর অনার্যদের মেরে ধরে তাড়িয়ে দিয়ে সিন্ধু নদীর অববাহিকায় শুরু করেছিল কৃষিকর্মের পত্তন। আবাদ করেছিল বিভিন্ন ফসল আর সবজি, যেমন ধান, গম, জব, আলু, পটল আর এই বেগুন। সারা সেই বেগুন পায়খানা ঘরের দরজার সামনে পড়ে শুকোচ্ছে। এই লোচন বাবু, পদ্ম, বেগুনটা কে ফেলেছে রে? আমরা ফেলেনি তো। ওই, ওই, তোরা ফেলিস নি, বৌমা ফেলেছে। তোরা জানিস না বৌমা বড় বাড়ির বড় লোকের বোন। বৌমা এমন কাজ করতে পারে না। টাকার বাচ্চা কিভাবে বের করতে হয় সে ভালো করে জানে। এই বেগুনটা নিশ্চয় হারামজাদা লোচনই ফেলেছে। জগন্নাথর দেবী কহুছি বাবু, তো আপনকর দোকানের কাম করেন, মুখে বিশ্বাস করুন তো বাবু, এই বাইগুলোর ব্যাপারে মুখ কিচ্ছু জানি না বাবু। ঠিক বলেছিস, কথাটা ঠিক। তাহলে হারামজাদি পদ্মই বেগুনটা ফেলে বুঝলি? তোর গিন্নিমা বললো এটা পোকা লাগা শুকনো তোবড়া বেগুন, এটা ফেলে দিয়ে আয়। আর তুই কি করলি? রান্নাঘর থেকে বেগুনটা নিয়ে এসে এমনি পাই করে ছুটে বেগুনটা গিয়ে পড়লো পায়খানা ঘরের দরজার সামনে। বাবু বলি, দোকানদার কি এই বেগুনটা মাগনা দিয়েছে? গুনে গুনে টাকা নিয়েছে, বুঝলি? কম করে এই বেগুনটার দাম 8 থেকে 10 টাকা হবে। কিরে, হবে কিনা? আরে হবে যদি ফেলে দিয়েছিলি কেন? মামদাবাজি পেয়েছিস? আজকালকার বাজারে এই 10 টাকার মূল্য কত জানি? হ্যাঁ, আজকের বাজারে 10 টাকার মূল্য 10 পয়সা। মারলাম 1 পয়সা। মাটিতে কিল মারলে কি 1 পয়সা উঠে আসবে? মাটিতে কিল মারলে কোনোদিন পয়সা উঠে আসে না। তাহলে গাছ থেকে টুপটাপ করে ঝরে পড়বে। তোমার মতো পয়সার গাছ ঝড়ে ভেঙে গেলেও সে গাছ থেকে এক নয়াও ঝরে পড়বে। কি বললে হইম? ঠিক আছে, বেগুনের কথা এখন থাক, পরে হবে। তোমার এই হাতের বেলনাটার ব্যাপার কি বলো তো? বেলনা? এটা তো রুটি বেলা বেলনা। তোমার লক্ষ্মী প্রতিমা বৌমা চাকরি করে বাড়িতে ফিরবে তো, তাই দেবী বৈকালির জন্য আমি পরোটা বেলেছিলাম। পরোটা? পরোটা? পরোটা কেন? খান কয় গরম গরম লুচি ভেজে দিতে পারোনি? লুচি? হ্যাঁ, গাওয়া ঘিয়ে ভাজা গরম গরম ফুলকো লুচি। টুসকি মারলে ফস করে ভাব বেরিয়ে যাবে। আরে কি বলছো তুমি? ঠিকই বলছি। মাছ ধরতে গেলে লতা কস্তুরি একাঙ্গি দিয়ে চার বানাতে হয়, এটা তুমি জানো না? হ্যাঁ জানি। আর কোন মাছ কোন চার খেতে ভালোবাসে সেটা আমি খুব ভালো করে জানি। এই পদ্ম, লোচন, তোরা এখানে দাঁড়িয়েছিস কেন? যা ভেতর যা, ভেতর যা বলছি। হ্যাঁ যাচ্ছি গিন্নিমা। এই দাঁড়া, কোথায় যাচ্ছিস? ওই পেছনে কি লুকিয়ে রেখেছিস? কই কিছু নেই তো। আছে আছে হইম, আমাকে লুকোতে পারবে না। আমি ওই পায়খানা ঘরে বসে না ওদের সব কথাগুলো শুনে ফেলেছি। এই লোচন, গাড়ুটা ধরতো। হ্যাঁ, আমি পুরনো দিনের পুরনো লোক, পুরনো নিয়ম মেনে চলি। তাই তো গাড়ি নিয়ে পায়খানা করতে যাই, কানে পৈতে তুলে রাখি। নিষ্ঠাপ্রাণ ব্রাহ্মণ তো, তাই মনে প্রাণে বিশ্বাস করি ভগবান যা করেন মঙ্গলের জন্য। দেখি রে, এই যে লুচি, আলু ভাজা, সন্দেশ। ও হৈমবতী, আমি কোন দেশে বাস করছি? এই যে ঠাকুরের ভোগ কুকুরের পাতে। এই খারগুলো না নর্দমায় ফেলে দেয়া। যা যা। কর্তা বাবু, বাবুরা তো কুকুর কেউ কিছু খেতে দেয়। আমরা কাজের লোক বলে কি এই বাড়ি পোষা কুকুরের থেকে অদো? বলুন না কর্তা বাবু, বলুন না গিন্নিমা। আর বক্তব্য দিতে হবে না, যা এখান থেকে। আমরা কি পোষা কুকুরের থেকে অদো? গিন্নিমা, কর্তা বাবু, আমার দুইজনে কি পোশাক কুকুরের যা তো যা। সারা লুচি খাচ্ছে, আলু ভাজা খাচ্ছে, সন্দেশ খাচ্ছে। 2 টাকা রোজগার করতে আমার ঘাম ছুটে যাচ্ছে, লুচি খাচ্ছে। হৈমবতী, আজকে টিভিতে না উত্তম কুমারের পথে হলুদেরই ছবি খেলা দেখাবে, তা দেখবে নাকি? আজ নিজের চোখে তোমার যে ছবি দেখলাম, তোমার এই ছবির কাছে তোমার টিভির ছবি ম্লান হয়ে যাবে। ঠিক আছে, ছবি তোমাকে দেখতে হবে না। তা বেগুনটা ফেলে দিয়েছিলে কেন বলো? বেগুনটা পোকা ধরা শুকনো। ও হইম, পোকা ধরা শুকনো হলে কি সব জিনিস ফেলে দিতে হয়? এই যে পোকা লাগা শুকনো বেগুনের মতো তুমি শুকিয়ে তোবড়ে গেছো, তোমাকে কি আমি ফেলে দিয়েছি? ফেলে দাওনি, তুমি ওকে ঠেলে দিয়েছো। আমার সোনার সংসারে তুমি আগুন ধরিয়ে দিয়েছো। ওই বসন্তের মুখের দিকে আমি তাকাতে পাচ্ছি না, আর জয়ন্তের প্রশ্নের উত্তর দিতে আমি পাচ্ছি না। বকুলকে খুঁজি না পেয়ে জয়ন্ত প্রায় পাগলের মতো হয়ে গেছে। আর ওই বড় লোককে চাকরি করো বোন পিয়ালি এই বাড়িতে এসে গোটা বাড়িটাকে নিয়ে যেন নাচাচ্ছে। তুমিও নাচতে শেখো? নাচতে শিখবে তুমি তোমার সোহাগের বৌমার কাছে। শিখেছি। শিখেছো? শিখেছি, ফলে তো বেগুনটা ফেলে দিতে আমার গায়ে লাগছে।
তোমাকে সাবধান করে দিচ্ছি, বৌমার নামে তুমি কখনো নিন্দে করে কথা বলবে না। বৌমা আমার লক্ষ টাকার মা। কি বললে? ঠিকই বলেছি, সোনাদানা গয়নাগাটি আসবাবপত্র সব মিলিয়ে কয়েক লক্ষ টাকার মাল নিয়ে লক্ষ্মী হয়ে বাড়িতে এসেছে। আর ওই হারামজাদি বকুলের সঙ্গে বসন্তের বিয়ে দিলে না, লক্ষ্মী অনেক আগে ঘর ছেড়ে পালিয়ে যেত, বুঝলে? তাই তো বলি, ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন। হ্যাঁ হ্যাঁ, তোমার মঙ্গল তো শুধু টাকা, তোমার মঙ্গল সুদ গোনা। তা তুমি তোমার মঙ্গলময় বৌমাকে ওই ফুল আর বিল্লপত্র দিয়ে পুজো করো, আর আমি দেবীর ভোগ রান্না করতে আমি রান্নাঘরে চললাম। ও এই মা বেগুন, আমি বেগুন শুকনো তোবড়া। তবে চিন্তা করো না, তোমাকে টাকার জলে চুবিয়ে সোনার রঙে লাগিয়ে আবার আমি টাটকা করে দেবো। তখন তুমি হবে এই বাড়ির মা সরস্বতী। বাবা, এবার পুজোর সময় আমি কিন্তু আপনার ছেলে বসন্তকে নিয়ে বাইরে বেড়াতে যাব। বেড়াতে যাও, বেড়াতে যাও, 100 বার যাবে, 1000 বার যাবে। মা গো, তুমি বেড়াতে যাও আর জাহান্নামে যাও, ও নিয়ে আমার চিন্তা ভাবনা নেই। আজকে তো বেতনের দিন, বেতনের টাকাটা কোথায়? এই নিন বাবা, মাইনের পুরো টাকাটাই এই খামের মধ্যে আছে। আমি একটা টাকাও খরচ করিনি। না 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 না, তুমি কেন খরচ করবে? তুমি তো এই বাড়ির লক্ষ্মী নাকি? আপনার হাতে ওই শুকনো বেগুনটা কেন? ওটা তো আমি ছুঁড়ে ফেলে দিয়েছিলাম। কেন ফেলে দিয়েছিলে? বাবা, মা গো, ও মা, তুমি ফেলে দিয়েছো, খুব ভালো করেছো। তুমি এই শুকনো তোবড়া বেগুন খাবে কেন? এই শুকনো তোবড়া বেগুন খেলে না তুমি শুকিয়ে তোবড়ে যাবে। তুমি টাটকা বেগুন খেয়ে একেবারে টাটকা হয়ে থাকে। তারপর রাস্তা দিয়ে যখন যাবে না, এইসব ছেলে ছোকরারা তোমায় দেখে বলবে, যাচ্ছে বটে একটা বেগুন। কি বেগুন? তেল চুকচুকে বেগুন। তেল চুকচুকে বেগুন। এই অসভ্য ছোট লোক, এই বেগুনের কত গুণ তোমাকে পরে বোঝাবো। বৌমা, ও বাবা, এখানে মানে আপনিও আছেন দেখছি। তা আপনার স্বামীকে গাল দিলাম বলে আপনার গায়ে লাগলো নাকি? এই গায়ে আর কিছুই লাগে না বৌমা। শীতকালও নয় আর গ্রীষ্মকালও নয়, শীত গ্রীষ্ম সব আমার কাছে একাকার হয়ে গেছে বৌমা, সব একাকার হয়ে গেছে। কি বললেন? ঝড়ের হাওয়া ছিন্ন পাতা কোথা থেকে কোথা উড়ে যায়, লিখেছে নিয়তে কার কপালে কি সে তো কেউ জানে না। ঝড়ের হাওয়া ছিন্ন পাতা কোথা থেকে কোথা উড়ে যায়, লিখেছে নিয়তি কার কপালে কি সে তো কেউ জানে না, সে তো কেউ জানে। কিন্তু শীত গ্রীষ্মের বাচ্চা বসন্ত বাবু অফিস থেকে ফিরে গেলেন কোথায়? বসন্ত, আয় বসন্ত। বৌদি, তোমার ওই বসন্ত বানানের শেষ অক্ষরের নিচে একটা হসন্ত লাগিয়ে নাও, হসন্ত। জ্ঞানদাস বাবু, থাক এই পর্যন্ত। এবার শোনো, তোমাকে আমি একটা কথা বলি। হ্যাঁ, শুরু হোক লক্ষ্মীর পাঁচালী। না না, লক্ষ্মীর পাঁচালী নয়। শোনো, তোমাকে আমি যা বলি, আগামী পরশুদিন ভাই দ্বিতীয়া, ওই দিন সকালবেলা তুমি আমাকে আমার দাদার বাড়ি পৌঁছে দেবে। আমি পারবো না। কেন পারবে না? আমার কাজ আছে। কি কাজ শুনি? ভাই দিতার দিন সব ভাইদের যে কাজ থাকে, তার মানে? ওই দিন আমি সব কাজ ফেলে, সব ব্যথা ভুলে আমি আমার বকুলদের কাছে ছুটে যাব ভাই ফোঁটা নিতে। বকুল ঝরে গেছে। এই ঝরে যাওয়া বকুলের স্নেহের গন্ধ শুকে শুকে শীতের পথ ধরে ছুটতে ছুটতে গিয়ে বলবো, কি বলবে? পিয়ালি নদীর জলে বসন্তের নৌকা ডুবি হলেও আমি জয়ন্ত সাঁতার কেটে অথই পারাবার পার হয়ে আমি তোমার কাছে ভাই ফোঁটা নিতে এসেছি বকুলদি। তুমি আমাকে ভাই ফোঁটা দাও, তুমি আমাকে আশীর্বাদ করো বকুলদি, আমি যেন সারা জীবন ধরে তোমার কাছ থেকে ভাই ফোঁটা নিতে পারি। ভাই ফোঁটা। জয়ন্ত, জয়ন্ত, কি? আমার কথা না শুনে জয়ন্ত বকুলের কাছে গেল। ঠিক আছে, আমিও শ্বশুর মশাইকে ডেকে জিজ্ঞাসা করব, এইবারের কেউ আমার কথা শুনে না কেন? এবারের লক্ষ্মী কে? আমি না বকুল? বকুল না আমি? আমি না বকুল? বকুল বকুল বকুল, তোরা কে রে? সেই তখন থেকে বকুল বকুল করে ভ্যান করা
ভাষার সঙ্গে নন্দন কারণে বকুল ফুল পাবি কোথায়? বকুল মরে গিয়ে কৃষ্ণকলি হয়ে জন্মেছে, আখেরি কৃষ্ণকলি। এই কৃষ্ণকলিকে যে একবার চুষেছে সে বাবু একেবারে চেঁচু চুপসে গেছে। আর মদ খেয়ে বকুলি কেবে সাধু বকুলকে মাল খেতে মানা করছিস? এই কথা তখন মনে ছিল না যখন জানুয়ারির মতো আমার হাত ধরে ট্যাক্সিতে তুলে এই নরকে নিয়ে এসেছিলি? আমি টাকার লোভে করেছি বকুলি, টাকার লোভে। আজ তো এই কৃষ্ণকলির বুকে ভাজে ভাজে শুধু টাকা আর টাকা। নে হাত পা, আমি গোছা গোছা নোট তোদের হাতে তুলে দিচ্ছি। বিনিময়ে তুই আমার হারিয়ে যাওয়া ইজ্জতটা ফিরিয়ে দে। পারবি? পারবি ফিরিয়ে দিতে? পারবো না, আমি কিছুতেই পারবো না। নাই সালা, কোথায় যাচ্ছিস বে? সালা, বিশ্বাস বাবু এখন আমার হাতের মুঠোয়, চুনি বাবু এখন আমার ট্যাকে গোজা নতুন চকচকে লোড। তাই বেশি রুয়াবি দেখালে ফুটানি একেবারে কোচলে দেবো বে সালা। এখন থেকে বহুত কিসিম রং তো দেখালি, এবার আমি যা বলছি তা মন দিয়ে শোন। বিশ্বাস বাবুর হুকুম, এ ঘর থেকে কোথাও বেরিয়ে যাবি না, আর এক চুমুক মদও খাবি না। আজকে বড় ধরনের পার্টি আসবে, সেই পার্টিটাকে চাপাটি করে তোকেই খেতে হবে। কথাগুলো মনে রাখি। আবে আয়, শুনে যা শালা শুয়োরের বাচ্চা মুন্না। চাপাটি বানানো তো দূরের কথা, আজ আর কারো কথা শুনে এই কৃষ্ণকলি বিছানায় সেতুল পাটি পাতবে না, পাতবে না, পাতবে না। আমার নামটা নিশ্চয়ই নয় অজানা, বিবেকানন্দ বিশ্বাস, মেয়ে ধরার ভয়ঙ্কর অক্টোপাস। বিশ্বাস বাবু, তার বন্ধ হয়ে যায় শ্বাস প্রশ্বাস। বিশ্বাস বাবু, কোথায় যাচ্ছিস রে কৃষ্ণকলি? আমার ঘরে তো বিশ্বাস বাবু, আচার আমি কারো ভালোবাসার পেয়ালায় চুমুক দেবো না। আচ্ছা আমার চুচু চুটি পুঁটি মাছের মতো খুব অল্প জলে লাফাচ্ছিস কৃষ্ণকলি, গভীর পানি তো এখনো দেখিসনি। ওই বিশ্বাস বাবু, শোন, ইয়াস ঝড়ের মতো মুন্না ছুটে গেছে চুনি বাবুকে ডাকতে। তার সাথে আসবে এক লোহার দোকানদার, তার সব লোহা গলিয়ে তোকে জল করতে হবে। জল যা যা, ভেতরে গিয়ে তৈরি হয়ে না যা। কুকুরের খাওয়া মাংস আরেক কুকুর এসে ছিঁড়ে ছিঁড়ে খাবে, এতে তৈরি হবার কি আছে বিশ্বাস বাবু? কৃষ্ণকলি, যা কিল্লা ফতে। দিন দিন তোর সাহস বেড়ে যাচ্ছে, মুন্নাকে অপমান করেছিস। ওহো, আজ তো তোর নাকি আবার ভাই ফোঁটা দেবার দিন। কোন নাগরকে ভাই ফোঁটা দিবি রে সালে কৃষ্ণকলি? আমাদের তবে ভাই ফোঁটা নয়, নাগর ফোঁটা। আরে চুনি বাবু, কি ব্যাপার? আপনি একা? আপনার সেই বন্ধু ওই লোহার দোকানদার আসেন? আসবে আচ্ছা। এখন ওই সন্ধ্যাবেলা, তার আগে আমি দেখতে এলাম লাইনটা ক্লিয়ার আছে কিনা। কৃষ্ণকলি, লাইন ক্লিয়ার তো? হাত ছেড়ে দাও গো বোমরা বাবু। আরে বল, খুব নাকড়াবাজি দেখছি। ও বুঝেছি, তাইলে টাকা উসকো বাত কুছ দেখা। এই নাও প্যারি, আমি তোমার জন্য অনেক টাকা নিয়ে এসেছি, আরে যত বড় টাকা তুলে নাও। আজ আমি ওই টাকা ছুবো না বোমরা বাবু। কেন ছবি না রে সালি? হ্যাঁ, কেন ছবি না? ও আজ তো সতী সাবিত্রী ভাই ফোঁটা দেবে। হাসবে না তোমরা? এদেশের বোনেদের জীবনে আজ বড় পবিত্র দিন। এই দিনটার জন্য বোনেরা বুক ভরা স্নেহ দিয়ে ভাইয়ের আশা পথে বসে থাকে। হাসতে হাসতে ভাই এসে বোনের কাছে ভাই ফোঁটা নিতে। আমার ভাই জয়ন্ত আসবে। জয়ন্ত আসবে, তাহলে বাড়ি চিনবে কি করে? চিনবে কি করে নয়, চিনে গেছে। আজ থেকে 7 দিন আগে সে আমাকে এই বাড়ির বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখে গেছে। তাই আমার বিশ্বাস সে আজ আবার ঠিক এখানে আসবে। কৃষ্ণকলি, আমি তোমার পায়ে পড়ছি, যে ওর হাত করে অনুরোধ করে বলছি, সে আসুক আর না আসুক, আমার ভাই ফোঁটা দেওয়া হোক আর না হোক, সেই অতীতের দিনটার কথা তোমরা আমাকে মনে রাখতে দাও। শুধু আজকের দিনটার জন্য তোমরা আমার ছুটি মঞ্জুর করো। বড় কথা বলছিস রে কৃষ্ণকলি। বিবেকানন্দ বিশ্বাসকে তুই এতদিন এই চিনলি, হ্যাঁ? খদ্দের টাকা নিয়ে ফেরত যাবে আর আমি তো ছুটি মঞ্জুর করবো? না 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 না, ছুটি হবে না। কেন হবে না? তোমরা কি মানুষ নও? তোমরা কি কোনো বোনের দাদা নও? ইজ্জত বৃদ্ধির ব্যবসা করতে করতে তোমরা কি সত্যিকারের জানোয়ার হয়ে গেছো? শোন, এখনই তোকে নাচতে হবে, গাইতে হবে, আর চুনি বাবুকে নিয়ে তোর ঘরের নরম বিছানা গরম করতে হবে। গরম जरा
যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদাত্মানং সৃজম্যহম পরিত্রাণায় হি সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম স্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। বকুলদি, আমি তোমার কাছে ভাই ফোঁটা নিতে এসেছি। বকুলদি, ভাই ফোঁটা। শালা কে রে তুই? আমি বকুলদির ভাই। ওই শালা শালা কি তুই তো ভাই রে, শালা কি তুই তো ভাই। আপনারা হাসছেন কেন? আর এইভাবে আবার নোংরা কথা বলছেন কেন? দেখুন না, দেখুন, আমি বকুলদির জন্য শাড়ি কিনে নিয়ে এসেছি, মিষ্টি নিয়ে এসেছি। বকুলদি, বকুলদি, বকুল ফুলের মালা না জপে হাতের ঘড়িটা খুলে দিয়ে এখান থেকে সারা ভোগ কাটতে হয়। করি নয়, ওর আঙুলের আংটিটাও খুলে নেব না। তারপর ওর পকেট থেকে সমস্ত টাকা পয়সা বার করে ও শালাকে এখান থেকে বার করে দেয়। साला बखुल्दी बोलने वाला, क्यों झूठ मूठ झमेला करके हमारा मौज का टाइम लॉस कर दिया उल्लू का पाठे। भाग भाग यहाँ से, जल्दी भाग। আমি বুঝতে পারিনি বকুলদি, আমার ভুল হয়ে গেছে। এই দেখো না, দেখো, ওরা আমার ঘড়ি কেড়ে নিয়েছে, আংটি কেড়ে নিয়েছে, আর আমি কেড়ে নিয়েছি তোমার মূল্যবান সময়। শুধু তোমাকে একটা কথা বলে যাই বকুলদি, আমি কিন্তু সেদিনের কথা এখনো ভুলে যাইনি। তাই প্রতিবারের মতো এবারও এসেছিলাম ভাই ফোঁটা নিতে। ভাই ফোঁটা তুমি নাই বা দিলে আমার কর্তব্য আমি করে যাব। এই মিষ্টি নিয়ে এসেছি, মিষ্টির প্যাকেট থেকে একটা মিষ্টি বের করে তুমি তোমার নোংরা মুখে দিও। ইস, আমার ভুল হয়ে গেছে। আমি তোমার কতটা সময় নষ্ট করলাম, অথচ দাম না দিয়ে চলে যাচ্ছি। না গো না, শুধু শুধু সময় নষ্ট করে আমি চলে যাব না। এই 500 টাকা দিয়ে গেলাম তোমার হারিয়ে যাওয়ার সময়ের দাম। আসবো না, আর আমি কোনোদিন আসবো না রে দিদি, আর আমি কোনোদিন চলে গেল আমার ভাই, জয় চলে গেল। হ্যাঁ, সে আর কোনোদিন এখানে আসবে না, আমাকে দিদি বলে ডাকবে না। আমার ভাই জয়, আমার জয় আমাকে টাকা দিয়ে গেছে। হ্যাঁ, আপনারা সবাই দেখুন, আমার ভাই জয় আমাকে টাকা দিয়ে গেছে। এই টাকায় আমার ভাই জয়ন্ত ছোঁয়া আছে, ঘরের মেঝেতে পড়ে আছে আমার ভাইয়ের কপালে রক্ত। এই রক্ত ছোঁয়া চন্দন করে আমার ভাইয়ের উদ্দেশ্যে কপালে ফোঁটা দিয়ে বলি, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দেই আমার ভাইকে ফোঁটা। আমার কাঁদতে ইচ্ছে করছে, আমার হাত পা ছুড়ে কাঁদতে কাঁদতে বলতে ইচ্ছে করছে, পিয়ালি ভাইয়ের কপালে ফোঁটা দিলে জমি দুয়ারে কাঁটা পড়ে না। তুমি যদি সত্যি সত্যি ভাইয়ের মঙ্গল চাও, তাহলে আর একদিন দেরি না করে তুমি তোমার শ্বশুর বাড়ি ফিরে চলে যাও। ভাইকে ফোঁটা দিতে এসে 1 মাস থেকে যাবে, এমন বোন আমি জীবনে কখনো দেখিনি। বৌদি, পিয়ালের নামে তুমি একদম বাজে কথা বলবে না। বাজে কথা বলিনি ভাই, আমার কথা শোনো, বোঝার চেষ্টা করো। বৌদি, আমরা সবাই মিলে যদি পিয়ালিকে আশকারা দিই, শাসন না করি, ও তাহলে কোনোদিন শ্বশুর বাড়ি ফিরে যাবে না। অথচ মেয়েদের শ্বশুর বাড়ি হচ্ছে স্বর্গ। সেই স্বর্গ ছেড়ে মেয়েরা যদি বেশি দিন বাপের বাড়িতে পড়ে থাকে, তাহলে লোকে 5 কথা বলবে। তাছাড়া বসন্ত বাবুর সঙ্গে পিয়ালির মনের মিল হয়নি, আমাদের কি উচিত হবে না বসন্ত বাবুর সঙ্গে পিয়ালি নিবিড় সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করা? অবশ্যই তাই। আমি চাই পিয়ালি স্বামী সংসার নিয়ে সুখী হোক। তাহলে আমি যা বলছি, যা করছি তাতে বাধা দেবেন না। পারেন তো সবাই মিলে তিরস্কার করে পিয়ালিকে বুঝিয়ে দাও, বাপের বাড়ি নয় মেয়েদের আসল তাই শ্বশুর বাড়ি। ঠিক আছে বৌদি, আজ থেকে তোমার কথা মতো ওই পিয়ালিকে আমি তিরস্কার করব করব করব। আর আমি পিয়ালিকে বলবো, পিয়ালি 1 মাস ধরে ভাইয়ের সংসারে খেতে পড়তে তোমার লজ্জা করে না? কি বললে বৌদি?
আমাকে আমাকে আরো একটু শক্ত হতে হবে। বলি এই যে কিপটা শ্বশুরের ঘরে লক্ষ্মী, বলি পরের বাড়িতে আর কতদিন কাটাবে? বলি আমার কি স্বপ্ন দেখতে সাথ যায় না? সাথ হয় না? স্বামীর সঙ্গে এখানে ওখানে দিন কথা ফুর্তি করে বেরিয়ে আসি। তা যাও না, কে বাধা দিচ্ছে? বেরিয়ে এসো। কি করে যাব? তুমি তো আমার সব থেকে পিছুটান, মানে মানে কেটে পড়ো। নইলে আলপনা যখন কথার আলপনা দেবে তখন দাদার আদরের বউ, শ্বশুরের সাদের বৌমা, ঘরের লক্ষ্মী পালিয়ে যেতে পথ পাবে না। বিবাহিতা ননদেরা বেশি দিন বাপের বাড়িতে থাকলে সব সংসারের বৌদিরাই বোধ হয় এমনি করে গঞ্জনা দেয়। না, আর আমি এখানে থাকবো না। আজই আমি শ্বশুরবাড়ি ফিরে যাব। কিন্তু কিন্তু কেন ফিরে যাব? আমি তো বলেই এসেছিলাম, শাশুড়ি ঠাকুরুন আমার কাছে এসে ক্ষমা না চাইলে আমি সেখানে ফিরে যাব না, যাব না, যাব না। বাহ 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 বাহ, ভারী সুন্দর চরিত্র